হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। যেরকমটা আমাদের চলছিল সেটা হচ্ছে নিউমেরিক্যালের সিরিজ চলছিল, নিউমেরিক্যাল এবং তার সঙ্গে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। শুধুমাত্র অন্ধের মতন নিউমেরিক্যাল করে যাওয়া নয়, নিউমেরিক্যালের পিছনে কি থিওরিটা আছে, সেখানে কি কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নিয়ে নিউমেরিক্যালকে অ্যাপ্রোচ করা, এটাই আমাদের ক্লাসের বিশেষত্ব ছিল, যেটা শুধু আমাদের ক্লাসটা চলছিল। সো সেই অনুযায়ী আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা যে চ্যাপ্টারটা হচ্ছে দ্রবণ বা সলিউশন। তো সলিউশন চ্যাপ্টারের এখন আমরা বেশ কিছু নিউমেরিক্যালকে অ্যাপ্রোচ করব সেম ওয়েতে যেরকমটা আমরা সলিড স্টেটের জন্য করছিলাম। তো সলিড স্টেটের যে সমস্ত নিউমেরিক্যাল গুলো করেছিলাম নিশ্চয়ই দেখে নিয়েছো সেই সমস্ত ভিডিওগুলো, এবং সেটা থ্রু দিয়ে নিশ্চয়ই তোমার কনসেপ্টের ডেভেলপমেন্ট হয়ে গেছে যে নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা কেমন করে করবে। এটা আননোন নিউমেরিক্যাল, কারণ এরকমটা কখনোই হবে না যে নিউমেরিক্যাল তুমি প্র্যাকটিস করে যাচ্ছ বিভিন্ন টেস্ট পেপার থেকে, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে বা বই থেকে, বইয়ের এক্সাম্পল থেকে অ্যাজ ইট ইজ সেই নিউমেরিক্যালটাই তুলে দিয়ে দেবে, এটা কখনোই হবে না। তার মানে তোমাকে প্যাটার্নটা জানতে হবে, টাইপটা জানতে হবে, যে কেমন করে নিউমেরিক্যালটাকে অ্যাপ্রোচ করব, সেই কনসেপ্টটা, নিউমেরিক্যালের ডেভেলপমেন্টটা, সেইটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। তো সেই টার্গেট নিয়েই আমাদের অলরেডি সলিড স্টেটের ক্লাস এসে গেছে। সলিড স্টেটের ক্লাসে নিশ্চয়ই তোমার কাছে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে, বিভিন্ন নিউমেরিক্যালের পিছনে কি কনসেপ্ট থাকছে। আজকের ক্লাস থাকছে একই রকম ভাবে সলিউশনের উপরে, যে সলিউশনটাকে নিয়ে আমরা দেখবো এখন নিউমেরিক্যাল, কিন্তু কেবলমাত্র অন্ধের মতো নিউমেরিক্যাল করে যাওয়ার নয়, নিউমেরিক্যালের পিছনে টোটাল থিওরি, নিউমেরিক্যালের পিছনে পুরো কনসেপ্টটা ডেভেলপ করতে করতে আমরা নিউমেরিক্যালকে সলভ করবো, যাতে যে কোনো নিউমেরিক্যাল উঠুক না কেন তোমার কাছে যেন সেটা বাঁ হাতের খেল হয়ে যায়। তো সেই টার্গেট নিয়ে শুরু করা যাক আজকের চ্যাপ্টার সলিউশন। বেশি দিন কিন্তু আর বাকি নেই, এক্সাম খুবই তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো নিজেদেরকে সেইভাবে রেডি করো যাতে অন্ধের মতন এক্সামে হলে যেন পৌঁছতে না হয়, যে হ্যাঁ কিছু প্র্যাকটিস করেছি, যা পেরেছি প্র্যাকটিস করেছি, এরকম নয়। যা কিছু প্র্যাকটিস করছো তার পিছনে থিওরি, তার পিছনে কনসেপ্ট, সেটা স্টাডি করতে করতে, কোনো ডেরিভেশন থাকলে সমস্ত ফর্মুলা যেগুলো আছে তার ডেরিভেশন গুলো সবটা প্র্যাকটিস করতে করতে স্টাডি করো, যাতে কোথাও ফাম্বল না হয়ে যায়। কারণ জাস্ট র্যান্ডমলি যদি একটা প্যাটার্নে প্র্যাকটিস করে যাও, সেই প্যাটার্ন বাদ দিয়ে যখনই অন্য প্যাটার্নে কোশ্চেন আসবে তুমি চাপে পড়ে যাবে, তোমার কিন্তু তখন আর প্রবলেম সলভ হবে না। তাই কোন নির্দিষ্ট প্যাটার্নে এই প্যাটার্নটাই ফলো করে গেলাম, এই কোশ্চেন ব্যাংকিং করে গেলাম, ওই টেস্ট পেপার সলভ করে গেলাম, তাহলেই সব হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। তোমাকে কিন্তু সব রকম সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে। সব রকম সিচুয়েশনের জন্য রেডি থাকা মানেটা কি, তোমাকে সমস্ত প্রবলেমগুলো তো সলভ করতেই হবে, কিন্তু প্রবলেমগুলো সলভ করার সময় তার পিছনের কনসেপচুয়াল ডেভেলপমেন্ট যেন থাকে, সেটাকে তোমাকে এনশিওর করতে হবে। তো সেই টার্গেট নিয়ে চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার সলিউশন। সো সলিউশন কি বলছে দেখো, দ্রবণ বা সলিউশন সেকেন্ড চ্যাপ্টার। আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করব, কিন্তু নিউমেরিক্যাল সলভের থ্রু দিয়ে আমরা কনসেপচুয়ালিও সাউন্ড হয়ে যাব, যে কেমন করে নিউমেরিক্যালটা সলভ করতে হচ্ছে, বা সেই নিউমেরিক্যালের পিছনে এক্স্যাক্টলি কোন ফর্মুলা কাজ করছে, সেই ফর্মুলাটা এলো কেমন ভাবে, বা সেই ফর্মুলার ভেতরে খুঁটিনাটি আর যা যা কিছু আছে, কোন একটা ফর্মুলা থেকে যা যা কিছু লাগে, কোন একটা ফর্মুলা পুট করতে গেলে, ফর্মুলাতে ডেটা পুট করতে গেলেও যা যা কিছু জানতে লাগে, সেই ইনফরমেশন গুলো কেমন করে, কোথা থেকে কিভাবে পুরো জিনিসটা ডেভেলপ করছে, সবটা শিখতে শিখতে আমরা নিউমেরিক্যালটাকে সলভ করব। সো দেখে নেওয়া যাক ফার্স্ট নিউমেরিক্যাল। বলছে 0.1 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত। হিমাঙ্ক মানে তোমাকে চেয়েছে হচ্ছে বেসিক্যালি ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, 0.1 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত জানতে চেয়েছে। এখানে যেটা বলে দেয়নি, কিন্তু অটোমেটিক্যালি আমরা জানি যে যদি ইউরিয়ার জলীয় দ্রবণ না হতো, তার মানে ইউরিয়ার জলীয় দ্রবণ মানে অবভিয়াসলি সেটাতে জল আছে এবং ইউরিয়াও আছে অ্যাজ আ সলিউট, অ্যাজ আ দ্রাব, তাই না? দ্রাব হিসাবে বা সলিউট হিসাবে ইউরিয়াও প্রেজেন্ট আছে, যেটা একটা নন ভোলাটাইল অনুদ্বায়ী দ্রাব বা নন ভোলাটাইল সলিউট। তার মানে অরিজিনাল সলভেন্টটাকে, পিওর সলভেন্টটাকে, সেটা হচ্ছে ওয়াটার বা জল। তার মানে জলের হিমাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এটা আমরা জানি, যেটা বলে দেয়নি আলাদা করে। তো জলের আমরা হিমাঙ্ক জানি, আমাকে ইউরিয়ার দ্রবণের হিমাঙ্ক বার করতে বলেছে, তাহলে আমাকে প্রথমে বার করতে হবে, এটা বুঝতে হবে যে জলের দ্রবণের মধ্যে, মানে জলের মধ্যে পিওর জলের যে হিমাঙ্ক, সেখানে ইউরিয়া যদি মেশানো হয় তাহলে হিমাঙ্ক বাড়বে না কমবে। কলিগেটিভ প্রপার্টি গুলো মনে করো। কলিগেটিভ প্রপার্টির কি প্রিন্সিপাল, যে যখনই কোনো একটা সলিউট আমরা অ্যাড করে দিই, কোনো একটা নন ভোলাটাইল সলিউট আমরা যদি অ্যাড করে দিই জলের মধ্যে বা কোনো পিওর সলভেন্টের মধ্যে, তাহলে ডিপ্রেশন হয় ফ্রিজিং পয়েন্টে, মানে হিমাঙ্কের অবনমন ঘটে, অর্থাৎ হিমাঙ্ক কমে যায়। মানেটা কি, কনসেপ্টের মানেটা কি, যে যখনই আমাদের কাছে পিওর জল ছিল, আমাদের কাছে ছিল ধরো পিওর ওয়াটার সলভেন্ট, তো পিওর ওয়াটার সলভেন্টের যা হিমাঙ্ক, যা ফ্রিজিং পয়েন্ট থাকবে, যখনই সেখানে আমরা একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করছি, সেটা ইউরিয়া হতে পারে, সেটা গ্লুকোজ হতে পারে, যে কোনো নন ভোলাটাইল সলিউট যদি আমরা পিওর সলভেন্ট ওয়াটারের মধ্যে অ্যাড করি, তাহলে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের ডিপ্রেশন ঘটে, মানে কমে যায়। এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টির মেন প্রিন্সিপাল।
তার মানেটা কি দাঁড়াচ্ছে যে 0.1 মোলাল ইউরিয়ার জলীয় দ্রবণ সেখানে হিমাঙ্ক 0 ডিগ্রি থেকে বেশি হবে না কম হবে? তো প্রথম কথা হচ্ছে হিমাঙ্ক তো ডিপ্রেসড হবে, মানে হিমাঙ্ক কমবে। অর্থাৎ নরমাল পিওর ওয়াটার থাকলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার হিমাঙ্ক হতো, পিওর ওয়াটারে পিওর সলভেন্টের ওয়াটার তার হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট হতো হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যেহেতু সেখানে আমরা একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিয়েছি তাই এখানে হিমাঙ্কের অবনমন হবেই হবে, ডিপ্রেশন হবে ফ্রিজিং পয়েন্টের, এবং তার মানে ফ্রিজিং পয়েন্টটা এই মোলাল 0.1 মোলাল ইউরিয়া দ্রবণের ফ্রিজিং পয়েন্ট আর যাই হোক না কেন 0 ডিগ্রি থেকে কম হতে চলেছে। এবারে কতটা কম হবে কেমন করে বার করব? আমরা অলরেডি জানি এই ফর্মুলাটা যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ ফ্রিজিং পয়েন্টের অবনমন যেটা হয়, হিমাঙ্কের অবনমন যেটা হয় সেটা হচ্ছে ডেল্টা টিএফ। ঠিক আছে, ডেল্টা টিএফ হচ্ছে কতটা কমবে দিয়ে তারপরে সেখান থেকে বার করব তাহলে কমে কতটা হবে। ডেল্টা টিএফটা হচ্ছে কতটা কমবে, রাইট? ডেল্টা টিএফটা কি? ডেল্টা টিএফ হচ্ছে যে পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট মাইনাস সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট, দ্যাট ইজ কতটা কমবে, কতটা পার্থক্য তৈরি হবে। পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে টিএফ যেটা কিনা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মাইনাস সলিউশন, কি সলিউশন? এখানে আছে 0.1 মোলাল ইউরিয়া সলিউশন। তো 0.1 মোলাল ইউরিয়া সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কত হবে? টিএফ প্রাইম। এটা 0.1 মোলাল ইউরিয়া না বলে 0.1 মোলাল গ্লুকোজ বলতে পারতো, সুক্রোজ বলতে পারতো, যে কোনো কিছু বলতে পারতো। তার মানে আমার কাছে আমরা জানলাম যে হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কতটা ডিগ্রি, কতটা ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হবে। ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হবে যেটা সেটা হচ্ছে পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট মাইনাস সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট। তাহলে আমরা যদি ডেল্টা টিএফ বার করতে পারি, যার জন্য ফর্মুলা আমাদের কাছে আছে, সো ডেল্টা টিএফ যদি বার করতে পারি আমাদের কাছে টিএফ আমরা জানবো যেটা কিনা পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট যেটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেখান থেকে আমরা সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট টিএফ প্রাইম কত হবে সেটা আমরা আরামসে বার করে নিতে পারবো। সো আমরা প্রথমে দেখে নিচ্ছি হচ্ছে টিএফ, ডেল্টা টিএফ কত। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আমরা আবার জানি কেএফ ইনটু ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ইনটু মোলালিটি। আচ্ছা, এই মোলালিটি মানেটা কি? এখানে যদিও ডাইরেক্টলি 0.1 বলে দিয়েছে মোলালিটির ভ্যালু, তাহলেও আমরা দেখে নেব মোলালিটি মানেটা কি। মোলালিটি, কারণ আমরা পুরো কনসেপ্টটাকে রিভিশন করে, কনসেপ্টে থরো রিভিশন করে নিউমেরিক্যাল সলভ করছি। সো মোলালিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট, সলিউট যেটা আছে তার মোল কতটা আছে, ডিসলভ কতটা হয়েছে, সলিউটের কতটা মোল ডিসলভ হয়েছে, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলভেন্টের মাস কেজি ইউনিটে, এটা হচ্ছে মোলালিটি। তার মানে যদি আমাকে এখানে ডাইরেক্টলি বলে না দিত, ডাইরেক্টলি যদি বলে না দিত যে 0.1 হচ্ছে মোলালিটি, যেটা কিনা আমাকে এখানে বলে দিয়েছে, আমাদেরকে যেহেতু বলে দিয়েছে 0.1 হচ্ছে মোলালিটি, সো আমরা এখানে ডাইরেক্টলি 0.1 মোলাল পুট করে দেবো ভ্যালু এবং আমরা নিউমেরিক্যাল সলভ করে নেবো। কিন্তু না বলে দিয়ে বলতেই পারতো যে ইউরিয়া নিয়েছি এত গ্রাম, তাহলে ইউরিয়া সেখান থেকে মোলস বার করতে হতো, জল কতটা নিয়েছে তার মাস বলে দিতে পারতো, সেখান থেকে জলের মাসটাকে কেজিতে নিয়ে যেতে হতো, তাহলে সেইখান থেকে আমাদের মোলালিটি বার করতে হতো। যদি আমাদের ইউরিয়ার গ্রাম বলে দিত, গ্রাম থেকে আমরা মোলস কেমন করে পেতাম? মোলস ইজ ইকুয়াল টু হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। তার মানে আমরা পুরো কনসেপ্টটা এখানে আমরা ক্লিয়ার হয়ে গেল। কি কনসেপ্ট? সলিউশন যাই দিক তার মোলালিটি কেমন করে বার করব। মোলালিটি বার করার জন্য আমাকে সলিউটের, যেটা কিনা নন ভোলাটাইল সলিউট, এখানে ইউরিয়া, গ্লুকোজ হতে পারে, সুক্রোজ হতে পারে, যেটা কিনা নন ভোলাটাইল সলিউট, তার মোলস বার করতে হবে। মোলস কি করে বেরোবে? যতটা মাস দেওয়া থাকবে, যে এত মাসের ইউরিয়া নিয়েছি, এত মাসের গ্লুকোজ নিয়েছি, যাই নিয়েছি সলিউটটা নিয়েছি, সো মাস দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট করে নিতে হবে। ইউরিয়া দেওয়া থাকলে, গ্লুকোজ দেওয়া থাকলে, সুক্রোজ দেওয়া থাকলে আমরা তার আণবিক গুরুত্ব বা আণবিক ভর বার করে নিতে জানি, সো মলিকুলার ওয়েটটা বার করে নিতে হবে। তাহলে এইভাবে বেরিয়ে গেল হচ্ছে সলিউটের মোলস। সলিউটের যে মোলসটা বেরোলো মাস বাই মলিকুলার ওয়েট করে, সেই মোলসটা পুট করব হরে, সরি লবে, দ্যাট ইজ নিউমারেটরে। নিউমারেটরে যাবে হচ্ছে লবে, যাবে হচ্ছে উপরে যাবে হচ্ছে মোলসটা, আর নিচে যাবে হচ্ছে সলভেন্ট যেটা ওয়াটার, অর্থাৎ বলে দিলে হতে এত গ্রাম নেওয়া হয়েছে, দিয়ে এত গ্রাম জলে ডিসলভ করা হয়েছে। তো জলের যতটা ভর বলে দেওয়া থাকবে, জলের যতটা মাস বলে দেওয়া থাকবে, সেটাকে কেজি ইউনিটে নিয়ে এসে এখানে পুট করতে হবে। তাহলে মোলসটা, সলিউটের মোলস পেলাম হচ্ছে সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট করে, এবং যে জলের মধ্যে ওই সলিউটটা ডিসলভ করা হয়েছে, যতটা জলে ওই সলিউটটা ডিসলভ করা হয়েছে, সেই জলের মাসটা এখানে পুট করতে হবে, তাও আবার কেজি ইউনিটে। তাহলে আমরা পাবো মোলালিটি।
সেই মোলালিটির সঙ্গে যদি ক্র্যাস্কোপিক কনস্ট্যান্ট যার ভ্যালু কিনা দেওয়া আছে মাল্টিপ্লাই করি তাহলে পাবো কতটা ডিপ্রেশন হবে হিমাঙ্কে, মানে হিমাঙ্ক কতটা কমবে সেটা পাবো। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন কতটা হবে, হিমাঙ্ক কমবে কতটা সেটা পাবো। হিমাঙ্ক কমবে কতটা সেটা পেলে এখানে আমার জানি পিওর ওয়াটারের পিওর সলভেন্টের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কমবে কতটা পেয়ে গেছি, তাহলে সেখান থেকে কমে কতটা হবে, নতুন যে সলিউশনটা হলো ইউরিয়া সলিউশন সেখানে কমে কতটা হবে সেটা আমরা তখন পেয়ে যেতে পারবো। তাহলে আমরা দেখে নিয়ে টোটাল কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, মোলালিটির কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো পুরো কনসেপ্টটা ব্যাকগ্রাউন্ডে সমস্ত ফর্মুলা তার ব্যাকগ্রাউন্ডে টোটাল কনসেপ্টটা এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এখানে এবার জাস্ট আর কিছু কাজ নেই, এখানে কাজ হচ্ছে ভ্যালু পুট করে দেওয়া। ডেল্টা টিএফ হচ্ছে কেএফ, কেএফ হচ্ছে 1.86 ইনটু মোলালিটি বলে দিয়েছে 0.1, এখানে ডাইরেক্টলি বলে দিয়েছে মোলালিটির ভ্যালু। যেহেতু মোলালিটির ভ্যালু ডাইরেক্টলি বলে দিয়েছে তাই আলাদা করে এই ক্যালকুলেশনটা করতে হলো না, কিন্তু এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট তোমার জন্য, কারণ যে কোনো সময় তোমাকে এইরকম ভাবে ভ্যালু দিয়ে দেবে এবং ক্যালকুলেশন অ্যাকর্ডিংলি করতে হবে। সো থরলি আমরা কনসেপ্টটা দেখে নিলাম কেমন করে করতে হবে। সো 1.86 ইনটু 0.1 কেলভিন দিস মাচ হবে হচ্ছে ডেল্টা টিএফ, অর্থাৎ এতটা ডিপ্রেশন হবে। কতটা ডিপ্রেশন হবে, 0.1 ইনটু 1.86 দ্যাট ইজ 0.186 কেলভিন। এতটা ডিপ্রেশন হবে কত থেকে, যা ছিল তত থেকে। জলের পিওর জলের হিমাঙ্ক কত, পিওর ওয়াটারের হিমাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তার মানে 273 কেলভিন থেকে এতটা কমে যাবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এতটা কমে যাবে। তার মানে হবে কতটা, মাইনাস 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। এতটা কমবে মানে আমরা বলতে পারি 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, কারণ 1 কেলভিন আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি একই রকম ভাবেই চলে। 1 ডিগ্রি আর 1 কেলভিন, 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 কেলভিন এরা তো সেম স্কেলে চলে, যেহেতু 1 ডিগ্রি এবং 1 কেলভিন সেম স্কেলে চলে, সেই জন্য আমরা বলতে পারি কতটা কমবে, 0.186 কেলভিন কমবে বা 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, কারণ এটা হচ্ছে ডেল্টা টিএফ, এতটা কমবে। তাহলে ছিল কত, ছিল হচ্ছে পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কমলো 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কমে ফাইনাল কত হবে, 0 মাইনাস 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড, that is minus 0.186 degree centigrade, and this will be your answer. তার মানে 0.1 মোলাল ইউরিয়া সলিউশনের কত হবে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক, মাইনাস 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে পিওর ওয়াটারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার থেকে কমে গেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কমে গেছে। চলো পরেরটা দেখে নিচ্ছি কি বলছে। পরের প্রবলেমটা দেখো কি বলছে। পরের প্রবলেমটা বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম দ্রাব বা সলিউট অ্যাড করা হয়েছে। ওই উষ্ণতায় জলের বাষ্পচাপ ও দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে 23.76 মিলিমিটার অফ মার্কারি এবং 22.41 মিলিমিটার অফ মার্কিউরি। দ্রাবের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। সো কোথা থেকে আসবে, কেমন করে বুঝবো, কোন ফর্মুলা অ্যাপ্লাই হতে চলেছে, কি বলতে চলেছে। সো আমাকে ডেটাগুলো আগে জট ডাউন করে নিই। এখানে বলছে পিওর সলভেন্টটাকে, পিওর সলভেন্ট হচ্ছে ওয়াটার। সো ওয়াটার যেটা কিনা পিওর সলভেন্ট তার বাষ্পচাপ বা ভেপার প্রেসার দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলতে পারি পি নট, কারণ আমরা পিওর সলভেন্টের ভেপার প্রেসারকে পি নট বলে থাকি আর সলিউশনের ভেপার প্রেসারটাকে আমরা পি বলে থাকি। সো পিওর সলভেন্টটা হচ্ছে পি নট, সলিউশনের ভেপার প্রেসার পি। অবভিয়াসলি পি এর ভ্যালু কমে যায়, যেটাকে আমরা বলি যে বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপ কমে যাবে, আপেক্ষিক বাষ্পচাপ কমে যাবে, তাই তো। এটাকে আমরা বলে থাকি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে বাষ্পচাপও কমে যাবে। এখানেও গল্পটা একই রকম। সো ব্যাকগ্রাউন্ডের থিওরিটা কি থাকছে, যে পিওর ওয়াটার যদি নিই তাহলে তার যা বাষ্পচাপ হবে, তার যা ভেপার প্রেসার হবে, ওই পিওর ওয়াটারের মধ্যে যদি কোনো একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিই, নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিয়েছি, হতে পারে ইউরিয়া, হতে পারে গ্লুকোজ, সুক্রোজ, যে কোনো একটা, বা অন্য কোনো আয়নিক কম্পাউন্ড NaCl KCl যা হোক একটা আয়নিক কম্পাউন্ড, যে কোনো কিছু একটা আমি অ্যাড করে দিয়েছি, ছিল পিওর ওয়াটার। তাহলে পিওর ওয়াটারে যা ভেপার প্রেসার হবে, যেটা কিনা আমরা পি নট ধরে নিচ্ছি। সো পিওর ওয়াটারের ভেপার প্রেসার যদি পি নট হয় এবং তার মধ্যে যদি কোনো একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিই, তাহলে তার ভেপার প্রেসার যেটাই হবে না কেন
পি নটের থেকে তার ভ্যালু কমে যাবে, কারণ ভেপার প্রেসারের রিলেটিভ লোয়ারিং হয় যখনই কোনো একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দেওয়া হয় কোনো একটা পিওর সলভেন্টের মধ্যে। সো পিওর সলভেন্ট ওয়াটারের মধ্যে যখনই একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে সলিউশন তৈরি করা হচ্ছে, তখন যখন একলা ছিল পিওর ওয়াটারটা, তার যা ভেপার প্রেসার, যখন ওটা সলিউশন তৈরি হয়ে গেল ওই পিওর ওয়াটারের মধ্যে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করে একটা সলিউশন তৈরি হয়ে গেল, ওই সলিউশনের ভেপার প্রেসার কিন্তু কমবে। দিস ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কমবে। এটাই হচ্ছে পুরো কনসেপ্টের পিছনে ব্যাকগ্রাউন্ড থিওরি, পুরো নিউমেরিক্যালটার পিছনে ব্যাকগ্রাউন্ড থিওরিটা হচ্ছে এটাই, যে জল যতক্ষণ আছে পিওর সলভেন্ট, তার যা ভেপার প্রেসার, যেই আমি সলিউশন বানিয়ে দেবো ওটাতে যা কিছু একটা সলিউট অ্যাড করে দিলাম, নন ভোলাটাইল হলেই হলো, নন ভোলাটাইল সলিউট যা কিছু অ্যাড করে দেবো সঙ্গে সঙ্গে ভেপার প্রেসার কমে যাবে। তো আমরা প্রথমে দেখে নিই সেটা সত্যি সত্যি হয়েছে কিনা। দেখতে পাচ্ছি যে পিওর ওয়াটারের ভেপার প্রেসার বলে দিচ্ছে 23.76 মিলিমিটার অফ মার্কিউরি, এবং ওই সলিউশনের মধ্যে, ওই ওয়াটারের মধ্যে, পিওর ওয়াটার যার ভেপার প্রেসার বলে দিয়েছে, সেই ওয়াটারের মধ্যে আমি যখনই একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম, 100 গ্রামের মধ্যে 20 গ্রাম অ্যাড করেছি, তো যাই হোক অ্যাড তো করেছি, তখন সলিউশনের যে ভেপার প্রেসার হবে সেটা কমে যাওয়ার কথা। ভ্যালুটা দেখে নি প্রথমে সত্যি সত্যি ঠিক আছে কিনা। হ্যাঁ, কমে গেছে, তার মানে এখানে বলতে পারছি যে হ্যাঁ ট্যালি আছে, অর্থাৎ পিওর ওয়াটারের যা ভেপার প্রেসার সেখান থেকে কিন্তু সলিউশনের ভেপার প্রেসার কমবে। সো পিওর ওয়াটারের ভেপার প্রেসার ছিল 23.76 মিলিমিটার অফ মার্কিউরি, সেখান থেকে কমেছে 22.41 মিলিমিটার অফ মার্কিউরি হয়েছে সলিউশনের ভেপার প্রেসারটা, অর্থাৎ ট্যালিতে আছে। এবারে রাউলসের ল এখানে কি বলে? রাউলসের ল বলে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, মানে পি নট মাইনাস পি বাই পি নট। রিলেটিভ লোয়ারিং পি নট মাইনাস পি, এটা হচ্ছে লোয়ারিং কতটা কমছে, আপেক্ষিক অবনমন কতটা বা রিলেটিভ লোয়ারিং কতটা ছিল, কতটা তার রেসপেক্টে কমলো কতটা। সো পি নট অবভিয়াসলি বলো, পি অবভিয়াসলি ছোট, পি নটটা হচ্ছে পিওর ওয়াটারের ভেপার প্রেসার, পিটা হচ্ছে সলিউশনটার ভেপার প্রেসার, তাহলে অবভিয়াসলি কমেছে। কতটা কমেছে? পি নট মাইনাস পি, পি নট ছিল হচ্ছে পিওর ওয়াটারের ভেপার প্রেসার, মাইনাস পি হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার, এতটা কমেছে। এটা হচ্ছে লোয়ারিং, অবনমন। আপেক্ষিক অবনমন কি? রিলেটিভ লোয়ারিং কি ছিল কতটা? পি নট, তার মধ্যে কমেছে কতটা? পি নট মাইনাস পি, সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং। পি নট মাইনাস পি, এটা হচ্ছে কমেছে, কার রেসপেক্টে কমেছে? পি নট এর রেসপেক্টে কমেছে, ছিল পি নট, কমলো পি নট মাইনাস পি, সো এই রেশিওটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং বা আপেক্ষিক অবনমন। এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দা সলিউট। সলিউটটাকে যদি 2 ধরে নিই, এখানে আমরা সলভেন্টকে 1 ধরে নিচ্ছি, যে কোনো একটা সলিউশনে তো দুটো কম্পোনেন্ট আছে, একটা সলভেন্ট একটা সলিউট, সলিউটকে আমরা 2 ধরে নিচ্ছি আর সলভেন্টকে আমরা 1 ধরে চলছি। সলভেন্টের যা কিছু লিখবো, সলভেন্টের মাস, সলভেন্টের মলিকুলার ওয়েট, সেগুলো সব 1 টার্মে লিখবো, আর সলিউটের যা কিছু লিখবো সেগুলো সব 2 টার্মে লিখবো। সো কাই 2 মানেটা কি? মোল ফ্র্যাকশন অফ দা সলিউট। কাই মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, ঠিক আছে? অনেকে এটাকে এক্স বলে, বাট এটা এক্স নয়, এটা কাই, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। সেটা আমরা অলরেডি জানি এই ফর্মুলাটা, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দা সলিউট। আচ্ছা, কাই এর ভ্যালু কি? এখান থেকে তো এই ভ্যালুগুলো জানি, পি নট বলে দিয়েছে, পি বলে দিয়েছে, সো এলএইচএস তো আমার ক্যালকুলেট হয়ে যাবে, পি নট জানা আছে, পি জানা আছে, ক্যালকুলেট হয়ে যাবে। আমাকে মোল ফ্র্যাকশন বা কাই জানতে হবে। সো মোল ফ্র্যাকশন বা কাই মানেটা কি? কাই 2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, মোল ফ্র্যাকশন কাকে বলে? যে সলিউটের মোল বাই টোটাল মোল বা সলভেন্টের মোল বাই টোটাল মোল। তো যদি সলিউটের মোল ফ্র্যাকশন হয় তাহলে সেটা হবে সলিউটের মোল ইনটু বাই টোটাল মোল, জলের মোল প্লাস সলিউটের মোল, n1 প্লাস n2, এটাই হবে হচ্ছে মোল ফ্র্যাকশন। যেখানে nটা কি বলছে? n হচ্ছে মোল নাম্বার ডিনোট করছে, মোল নাম্বারকে ডিনোট করছে। সো সলিউটের মোল ডিভাইডেড বাই সলিউট প্লাস সলভেন্টের টোটাল মোল, এটাই হলো মোল ফ্র্যাকশন। তাহলে এবার সলিউটের মোল কি জানতে পারবো, সলভেন্টের মোল কি জানতে পারবো? দেখে নেওয়া যাক। মোলের ফর্মুলা কি? আবার মোল হচ্ছে গিভেন মাস, কতটা ভর, প্রদত্ত ভর, বাই মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব, যেটা কিনা সলিউটের জন্য বার করতে দিয়েছে। তাহলে বলতে পারি সলিউটের মোল ইজ ইকুয়াল টু সলিউটের মাস, সলিউটের মাসকে W2 লিখলাম, বাই সলিউটের মলিকুলার ওয়েট MW2। সলভেন্টের মাস, সলভেন্টের মোল কত হবে? সলভেন্টের মাস, যেখানে Wটা হচ্ছে আবার মাস, Wটা কি মিন করছে? W মিন করছে হচ্ছে মাস বা ভরকে, সলিউট বা সলভেন্টের ভর বা মাসকে ডিনোট করছে W।
তাহলে কি হচ্ছে মোল N2 সলিউটের মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন বার করতে গেলে সলিউটের মোল জানতে লাগবে। সলিউটের মোল হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট, সলভেন্টের মোল হচ্ছে তার মাস বাই মলিকুলার ওয়েট। আচ্ছা এবারে আমরা দেখি W2 এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, দ্যাট ইজ 20 গ্রাম, 20 গ্রাম সলিউট নেওয়া হয়েছিল বাই মলিকুলার ওয়েট, এটাই বার করতে হবে, এটাই আমাকে বার করতে দিয়েছে যে কতটা হচ্ছে আপেক্ষিক আণবিক গুরুত্ব বা রিলেটিভ মলিকুলার ওয়েট বা মলিকুলার ওয়েট, এটাই আমার কাছে কোশ্চেন, এটাই বার করতে দিয়েছে, এটাকে x ধরে নিলাম, ঠিক আছে x ধরে নিচ্ছি। আচ্ছা সলভেন্টের মাস বলে দিয়েছে 100 গ্রাম ওয়াটার নিয়েছি, 100 গ্রাম ওয়াটার নিয়েছি কোশ্চেনে বলে দেওয়া আছে। আর সলভেন্ট ওয়াটারের মলিকুলার ওয়েট আমরা জানি 18, সলভেন্ট ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, তাহলে N1 ও জানলাম N2 ও জানলাম, তাহলে chi2 কি বার করতে পারি? সো chi2 ইজ ইকুয়াল টু হচ্ছে N1 দ্যাট ইজ সরি N2 মানে হচ্ছে 20 বাই x ডিভাইডেড বাই N1 প্লাস N1 হচ্ছে 100 বাই 18 প্লাস 20 বাই x, সেটা হয়ে গেল chi2 মোল ফ্র্যাকশন। RHS টা বেরোচ্ছে 20 বাই x। আচ্ছা এখানে একটা জিনিস দেখে নি, সেটা হচ্ছে যেহেতু জল আছে 100 গ্রাম আর সেখানে সলিউট অ্যাড করেছি 20 গ্রাম, তার মানে এটাকে একদম ইগনোর করতে পারবো না, এমন না যে অনেকটা জলের মধ্যে অল্প সলিউট অ্যাড করেছি, জলও মোটামুটি 100 গ্রাম এবং তার রেসপেক্টে সলিউট খুব একটা কম নয়, নেগলিজেবল নয়, তাই জলের মোল নাম্বারের রেসপেক্টে সলিউটের মোল নাম্বারকে কিন্তু ইগনোর করতে পারছি না খুব একটা, কারণ জল 100 গ্রাম আছে, সলিউটও আছে 20 গ্রাম, অর্থাৎ মোটামুটি একটা অ্যামাউন্টে আছে, একদম ইগনোরেবল অ্যামাউন্টে নেই। তাই এখানে কিন্তু জলের মোল নাম্বার আর সলিউটের মোল নাম্বারের মধ্যে থেকে সলিউটের মোল নাম্বারকে ইগনোর করতে পারবো না, কারণ সলিউটও কিন্তু একটা মোটামুটি অ্যামাউন্টে প্রেজেন্ট আছে, রিজনেবল অ্যামাউন্টে প্রেজেন্ট আছে। তাহলে এইখানে কিন্তু এই 20 বাই x টাকে ইগনোর করা যাবে না, যে জলের মোল নাম্বার প্লাস সলিউটের মোল নাম্বার, তাহলে সলিউটের মোল নাম্বারটাকে ইগনোর করে দিই, কারণ জলের মোল নাম্বার অনেক বেশি হবে, এটা করা যাবে না। যেহেতু সলিউট এখানে 20 গ্রাম আছে, জল আছে মাত্র 100 গ্রাম, তার রেসপেক্টে 20 গ্রাম কিন্তু রিজনেবল নেগলিজেবল নয়, তাই এটাকে ইগনোর করা যাবে না। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? সিম্পলিফাই করলে দাঁড়ায় হচ্ছে এটা হয়ে গেল 20 বাই x, এটা হয়ে গেল 18, 100 বাই 18 হয়ে যাবে হচ্ছে 5 পয়েন্ট সামথিং, 100 বাই 18 হয়ে যাবে হচ্ছে 5 পয়েন্ট সামথিং। তার মানে এখান থেকে তোমাকে x সলভ করতে হবে, তো এটা হচ্ছে p নট মাইনাস p। আচ্ছা p নট এটা তো হয়ে গেল RHS টা, LHS টা দেখে নি, p নট মাইনাস p বাই p নট, এটা কত হবে? p নট মাইনাস p হচ্ছে 23 পয়েন্ট, p নটটা কত বলেছিল দেখি, p নট হচ্ছে 23.76, p টা হচ্ছে 22.41, 23.76 আর 22.41, 23.76 মাইনাস 22.41 বাই 23.76, এটা হয়ে গেল তোমার RHS, এটা হয়ে গেল তোমার LHS। ক্লিয়ারলি একটা x এর ইকুয়েশন দেখতে পাচ্ছ তৈরি হবে, তোমাকে এখান থেকে x সলভ করতে হবে, সিম্পল প্রবলেম, এরপর এটা আর করানোর কোনো মানে হয় না। সো LHS হচ্ছে 23.76 মাইনাস 22.41 ডিভাইডেড বাই 23.76 ইজ ইকুয়াল টু, এদিকে দাঁড়াচ্ছে 20 বাই x ডিভাইডেড বাই 100 বাই 18 প্লাস 20 বাই x। এটা একটা x এর ইকুয়েশন তৈরি হচ্ছে, একটাই ভেরিয়েবল আছে আননোন, সেটা হচ্ছে x, একটাই ভেরিয়েবল আছে আননোন, সেটা হচ্ছে x। এখান থেকে আশা করছি x এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। ক্যালকুলেশন পার্টে ঢুকছি না, কারণ এটা ইজি ক্যালকুলেশন, 5-6 লেভেল থেকে এই সমস্ত ক্যালকুলেশন করে আসছো অ্যালজেব্রা থ্রু দিয়ে, একটু দেখে একটু খটোমটো মনে হচ্ছে, কিন্তু তোমাকে এটা ক্যালকুলেশনটা নরমাল যেরকম ভাবে করে থাকো অ্যালজেব্রা 7-8 থেকে করে আসছো, সেই অ্যালজেব্রা থ্রু দিয়ে নরমাল ক্যালকুলেশন করে নিতে হবে। আমাদের LHS এর ভ্যালু পুরোপুরি পেয়ে যাবো আমরা, জাস্ট সমস্ত ডেটা পেয়ে গেছি, RHS এর ভ্যালু সমস্তটাই পেয়ে যাবো, খালি x যেটা কিনা মলিকুলার ওয়েট অফ দা সলিউট, সলিউটের মলিকুলার ওয়েটটাকে আমরা x ধরেছিলাম, সেটাই বার করতে বলেছে। সো এখান থেকে যেটাই x এর ভ্যালু বেরোবে সেটাই হবে তোমার আনসার। এখান থেকে x এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে, x টাই হতে চলেছে আনসার, কারণ ওটাই চেয়েছে মলিকুলার ওয়েটটা কত। ঠিক আছে, সো ক্যালকুলেশন পার্টটা বললাম না আলাদা করে, ক্যালকুলেশন পার্টটা নিজে করবে। আমরা কনসেপচুয়ালি পুরোপুরি দেখে নিলাম, যে কনসেপচুয়ালি পুরোপুরি কি দেখে নিলাম, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দা সলিউট। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন মানে কোনটা কেমন করে বার করব, মোল অফ সলিউট বাই টোটাল মোল, মোলগুলো কেমন করে বার করব, মাস বাই মলিকুলার ওয়েট করে, মাস দেওয়া আছে, মলিকুলার ওয়েট ও জলেরটা জানি, সলিউটেরটা বার করতে বলেছে, বাকি
পি নট পি সবই দেওয়া ছিল, তো ভ্যালুগুলো জাস্ট পুট করেছি, এন্ড পুট করে আমরা মলিকুলার ওয়েটটা আরামসে ক্যালকুলেট করতে পারছি। ফর্মুলাও আছে, ডাইরেক্ট ফর্মুলাও আছে, বাট আমি প্রেফার করছি ফর্মুলাতে তো পুট করবে, অঙ্ক হয়ে যেতেই পারে, কিন্তু বাই চান্স যদি ফর্মুলাতে ভুলে গেছো, ফর্মুলাটা ঠিক মনে পড়ছে না, কোনটা হরে ছিল কোনটা লবে ছিল খেয়াল হচ্ছে না, সেই অবস্থাতে তোমাকে তো বেরোতে হবে নিউমেরিক্যালটা করে। সো এমন ভাবে নিউমেরিক্যালটা প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমার কনসেপ্টও ডেভেলপড হয়ে যায়, এবং তার সঙ্গে যদি তুমি ফর্মুলা মনে পড়ছে না কোনো অসুবিধা হয়, তাহলেও যেন নিউমেরিক্যাল ছেড়ে আসতে না হয়, যাতে তুমি ওখানে দাঁড়িয়েও এক্সাম হলে দাঁড়িয়েও ডেটা জানা আছে, কনসেপ্ট জানা আছে, নিউমেরিক্যাল সলভ করার প্রত্যেকটা অ্যাপ্রোচ জানা আছে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করবে এবং তারপরেও নিউমেরিক্যাল তুমি সলভ করে আসতে পারবে। সো ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে যেন এক্সাম হলে যেতে না হয়। ফর্মুলা মনে রাখবে ঠিক আছে, খুব ভালো কথা, বাট ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে যেন এক্সাম হলে যেতে না হয়। ফর্মুলা মনে আছে ভালো, না মনে আছে কোনো ব্যাপার না, এই অ্যাটিটিউডটা যেন থাকে। পরে কোশ্চেনটা জিজ্ঞেস করছে 100 ডিগ্রি উষ্ণতায় জলের বাষ্পচাপ কত হয়? এটা আমরা সবাই জানি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জল বাষ্পীভূত হতে শুরু করে, ওটাই হচ্ছে ওর স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন কিনা জল বাষ্পীভূত হতে শুরু করে, বয়েল হতে শুরু করে, ওটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট, সেই সময় জলের বাষ্পচাপ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে, তাই 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। তার মানে এই সেকেন্ড কোশ্চেনটার আনসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন কিনা জল বিশুদ্ধ জল বয়েল হতে শুরু করেছে, স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে, সেই অবস্থায় অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং বিশুদ্ধ জলের ভেপার প্রেসার সেম হয়ে যাবে, তখনই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তার মানে 1 অ্যাটমসফিয়ার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট ইজ 76 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার, 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার, যেভাবেই বলো না কেন। সো 1 অ্যাটমসফিয়ার প্রেসার, সেই প্রেসারটা কখন অ্যাচিভ হয়? স্ফুটনাঙ্কে গিয়ে অ্যাচিভ হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু জল বিশুদ্ধ জল স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, এই স্ফুটনাঙ্কে পৌঁছে যাওয়া মাত্র জলের বাষ্পচাপ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, যেটা কিনা 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার মার্কিউরি প্রেসার বা 760 মিলিমিটার মার্কিউরি প্রেসার, যেভাবেই তুমি বলো না কেন একই ব্যাপার। চলো, কনসেপ্ট গুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, সেটার বেসিসে আমরা পরের প্রবলেমটা দেখি। এটা কি বলছে? 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল নেওয়া হয়েছে, যার আণবিক ভর আবার বলে দিয়েছে, দ্রবীভূত করা হয়েছে, দিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। মানে নিশ্চয়ই জল ছিল পিওর অবস্থায়, তার মধ্যে গ্লিসারল দেওয়া হয়েছে, দ্রবণ তৈরি করা হয়েছে, তার মানে এখানে কলিগেটিভ প্রপার্টি সমস্ত কনসেপ্ট গুলো অ্যাপ্লাই হবে। দ্রবণের স্ফুটনাঙ্ক 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দ্রবীভূত গ্লিসারলের পরিমাণ নির্ণয় করো। সো একই টাইপের প্রবলেম, কনসেপচুয়ালি আমরা দেখিনি আগে, যে পিওর ওয়াটার যদি হতো, আগে কনসেপচুয়ালি ট্যালি করে নি, প্রবলেমের ডেটা যা দেওয়া আছে আমাদের কনসেপ্টের সঙ্গে সেটা যাচ্ছে কিনা, কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে নিচ্ছি একদম। কনসেপ্টটা কি বলছে? যে যাই কিছু আমার পিওর ওয়াটার আছে না কেন, পিওর ওয়াটার মানে পিওর সলভেন্ট, পিওর সলভেন্টের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মধ্যে যেই একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করব, নন ভোলাটাইল সলিউট কি হতে পারে? ইউরিয়া হতে পারে, গ্লুকোজ হতে পারে, গ্লিসারল হতে পারে, যেরকম কোশ্চেনে বলে দিয়েছে, সুক্রোজ হতে পারে, যেই বা অন্য কোনো আয়নিক কম্পাউন্ড হতে পারে, যেই একটা নন ভোলাটাইল সলিউট আমি অ্যাড করব, সঙ্গে সঙ্গে কি হবে? নন ভোলাটাইল সলিউট অ্যাড করা মাত্র, নন ভোলাটাইল সলিউট অ্যাড যেই হবে, সঙ্গে সঙ্গে কলিগেটিভ প্রপার্টি অনুযায়ী রিলেটিভ লোয়ারিং হবে ভেপার প্রেসারের বা স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, দ্যাট ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, বা হিমাঙ্কের অবনমন হবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এই সমস্ত ফেনোমেনা গুলো ঘটতে শুরু করবে, বিকজ দে আর কলিগেটিভ প্রপার্টিজ। তাই যখনই পিওর সলভেন্ট ছিল ওয়াটার, তার যা ভেপার প্রেসার ছিল না কেন, যেই আমি তার মধ্যে কোনো নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দেবো, সঙ্গে সঙ্গে পিওর সলভেন্টের যা বয়লিং পয়েন্ট সেখানে এলিভেশন হয়ে যাবে সলিউশনের মধ্যে, অর্থাৎ সলিউশনের বয়লিং পয়েন্ট এলিভেটেড বা বেড়ে যাবে পিওর ওয়াটারের থেকে। ডেটা কি বলছে বা দেখে নেওয়া যাক। ডেটা বলছে জলের মধ্যে পিওর ওয়াটারে আমরা জানি স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই জলের মধ্যে কিছুটা গ্লিসারল অ্যাড করলাম, মানে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম, এক্সপেকটেশন কি, থিওরি কি বলছে, কনসেপ্ট কি বলছে? যে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, বয়লিং পয়েন্টের এলিভেশন হবে। সত্যি সত্যি বয়লিং পয়েন্টের কি এলিভেশন হয়েছে? হ্যাঁ, সলিউশনের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। ছিল 100 ডিগ্রি, বেড়ে গেছে 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাহলে কতটা বেড়েছে? যতটা বাড়লো সেটাই হচ্ছে এলিভেশন, যেটাকে আমরা ডেল্টা টিবি দিয়ে বলবো। বয়লিং পয়েন্টে এলিভেশন কতটা হলো? ছিল 100 ডিগ্রি পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট, যেটা আমরা জানি অলরেডি, আলাদা করে কোশ্চেনে বলে দেওয়া নেই, কিন্তু ওটা আমরা জানি অলরেডি যে পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বেড়ে হয়েছে 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বাড়লো কতটা? 100.42 মাইনাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড
that is 0.42 ডিগ্রি সেন্টিগ্রেড, that is 0.42 কেলভিন। আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে কারণ কেবি এর ভ্যালুগুলো কেলভিনে দেওয়া আছে দেখো, ঠিক আছে। ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট কেবি তার ভ্যালু কিন্তু কেলভিন ইউনিটে দেওয়া আছে 0.512 কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি পার মোল। যেহেতু কেলভিন ইউনিটে দেওয়া আছে তাই আমাকে কেলভিন ইউনিটেই নিয়ে যেতে হবে, যদিও বা ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে ভ্যালুর খুব একটা ডিফারেন্স নেই, কারণ ডিগ্রি সেন্টিগ্রেড যেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ওটাই কেলভিন স্কেলে 1 কেলভিন। সো যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের ভ্যালুটা সেম সেম হতে চলে, ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 1 কেলভিন, ভ্যালুটা সেম সেম হতে চলছে, সেই জন্য আমার কাছে যেটাই ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স সেটাই হচ্ছে কেলভিন স্কেলের ডিফারেন্স দাঁড়াচ্ছে। সো ডেল্টা টিবি মানে হচ্ছে এলিভেশন কতটা হলো, বয়লিং পয়েন্টে এলিভেশন কতটা হলো, বয়লিং পয়েন্টে এলিভেশন হলো 0.42 কেলভিন। এবারে আমার কাছে ফর্মুলা আছে এখানেও একই রকম ভাবে, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি যেটা কিনা ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট ইনটু মোলালিটি। এবার মোলালিটির কনসেপ্ট তো অলরেডি আমরা আগেই দেখে নিয়েছি, মোলালিটি মানেটা কি। সো মোলালিটির জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা আগে মোলালিটিটা বার করে নিই। মোলালিটি কত, মোলালিটি ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি বাই কেবি, ডেল্টা টিবি বাই কেবি এটা হচ্ছে মোলালিটি, মোলালিটি ইজ ইকুয়াল টু হবে ডেল্টা টিবি বাই কেবি। ডেল্টা টিবি কত আমরা বার করেছি 0.42, কেবি কত কোশ্চেনে বলে দিয়েছে 0.512, সো 0.42 বাই 0.512 এটা হচ্ছে তোমার মোলালিটি, মোলাল, দিস মাচ মোলাল, ঠিক আছে। 0.42 বাই 0.512 মোলাল, এটা হচ্ছে মোলালিটি বেরিয়ে গেল সলিউশনটা। আমাকে কিন্তু মোলালিটি চাইনি, আমাকে চেয়েছে গ্লিসারলের পরিমাণ কত। এবারে মোলালিটি মানেটা কি আমরা একটু আগেও দেখে নিয়েছি অলরেডি, মোলালিটির টোটাল কনসেপ্ট আমাদের জানা। সো মোলালিটির কনসেপ্ট অনুযায়ী যাচ্ছি। মোলালিটির কনসেপ্ট হচ্ছে মোলালিটি ইজ ইকুয়াল টু মোলস অফ সলিউট মানে গ্লিসারল, এখানে মোলস অফ সলিউট মানে গ্লিসারল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, যেটা কিনা ওয়াটারে মাস হতে চলেছে কেজি ইউনিটে। আচ্ছা, আবার মোলস অফ সলিউট মানে কি, সলিউটের মোল মানে কি, সলিউটের মোল মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। সো গিভেন মাস সলিউটের মানে গ্লিসারলের মাস বাই গ্লিসারলের মলিকুলার ওয়েট সবই দেওয়া আছে, ইনটু 1 বাই মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট ইন কেজি, কেজি ইউনিটে সলভেন্টের মাস। এটা হয়ে গেল মোলালিটির মানে। আচ্ছা, তাহলে একে একে ভ্যালু পুট করে দিই। মোলালিটি ইজ ইকুয়াল টু তাহলে গিভেন মাস, ওটাকে এক্স করে নিচ্ছে, ওটাই বার করতে বলেছে, এক্স বাই মলিকুলার ওয়েট অফ গ্লিসারল, কোশ্চেনে দিয়ে দিয়েছে গ্লিসারলের মলিকুলার ওয়েট হচ্ছে 92, ইন্টু 1 বাই জল কতটা নেওয়া হয়েছে সলভেন্টের মাস, সলভেন্টের মাস বলে দিচ্ছে 500 গ্রাম, তাকে কেজিতে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ 0.5 কেজি হয়ে যাবে। 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি, ঠিক আছে। 500 গ্রাম তাকে কেজিতে নিয়ে গেলাম, তাই উপরে একটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 0.5 500 গ্রাম মানে হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000, 1000টা উপরে চলে গেল। এটা হচ্ছে মোলালিটি। এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে মোলালিটির ভ্যালু আমরা বার করে নিয়েছি আগেই 0.42 বাই 0.512, এই যে মোলালিটি বার করে নিয়েছিলাম। মোলালিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টিবি বাই কেবি, তাই তো। তাহলে মোলালিটি ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি বাই কেবি আমরা বার করে নিয়েছি 0.42 বাই 0.512, 0.42 বাই 0.512। আর কি কিছু আছে, সবই তো হয়ে গেছে, এক্স এর ভ্যালু বার করতে হবে এখান থেকে। সো এটা হয়ে গেল অলরেডি 2, তাহলে x ইজ ইকুয়াল টু, আচ্ছা 2টা এখানে আবার কেটে যদি যায় এটা হয়ে যাবে হচ্ছে 46, তাহলে x কত হবে ইনটু 46, 0.42 বাই 0.512 ইনটু 46, যেটা বেরোবে সেটাই তোমার আনসার হতে চলেছে। দ্যাট মাচ গ্রাম অফ গ্লিসারল প্রয়োজন তোমার। এখান থেকে আশা করছি ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, এই সমস্ত ক্যালকুলেশন আশা করছি করে নিতে পারবে। সো কি ছিল আমার কাছে কোশ্চেনটাতে, আমাকে বলে দিয়েছিল যে এলিভেশন হচ্ছে, বয়লিং পয়েন্টে এলিভেশন হচ্ছে, আমি কতটা এলিভেশন হচ্ছে বার করে নিয়েছি প্রথমে 0.42 কেলভিন। এলিভেটেড যতটা হয় ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট ইনটু মোলালিটি,
আচ্ছা, মোলালিটির ভ্যালুটা আমরা বার করে নিলাম সেখান থেকে। তারপরে আমরা মোলালিটির ফর্মুলাতে চলে এলাম। মোলালিটির ফর্মুলাটা দেখতে পাচ্ছি, মোলালিটি ইজ ইকুয়াল টু মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলস এর জায়গায় আবার পুট করলাম গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। মাসটাই আমাকে চেয়েছে, এক্স করে নিয়েছি, মলিকুলার ওয়েট গ্লিসারলে বলে দিয়েছে, গ্লিসারল সলিউটের মলিকুলার ওয়েট 92 ইনটু মাস অফ সলভেন্ট ইন কেজি, গ্রামে বলে দিয়েছিল 500, তাই আমরা ওটাকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য 1000 ফ্যাক্টর নিয়ে আসছি। দ্যাট মাচ ইজ ইকুয়াল টু মোলালিটি, যেটা কিনা আগেই বার করে নিয়েছি, এখান থেকে সিম্পল মাসটা বার করে নিচ্ছি, দ্যাট ইজ দ্য এক্স এর ভ্যালু। সো ইজি প্রবলেম, দেখতেই পাচ্ছ যখন তুমি কনসেপ্টকে শিখে নিয়ে প্রবলেমকে অ্যাপ্রোচ করবে তখন তোমার কাছে সবই ইজি হয়ে যাবে। নিশ্চয়ই ফর্মুলাতেও ডাইরেক্টলি পুট করতে পারতে, কিন্তু আবারও বলছি আমরা শুধু ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে এক্সাম হলে অ্যাপিয়ার হতে চাইছি না। কারণ যদি কোনো অসুবিধা হয় এক্সাম হলে, ফর্মুলা মনে পড়ছে না, কোনো প্রবলেম হয়, তখন তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। এই কনসেপ্টটাই তোমাকে তখন বাঁচাবে, অন্য কেউ আসবে না তোমাকে তখন বাঁচাতে এক্সেপ্ট দিস কনসেপ্ট। তাই কনসেপচুয়ালি যদি তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো, ফর্মুলা ডিপেন্ডেন্ট না হয়, তাহলে তোমাকে একদম কেউ বাঁচাতে পারবে না। তুমি একদম রাজার মতন এক্সাম হলে গিয়ে অ্যাপিয়ার করতে পারবে। যে কোনো প্রবলেম আসুক তুমি নামিয়ে দেবে, ব্যাস। প্রবলেম নিয়ে কোনো ভয় থাকবে না, নিউমেরিক্যাল নিয়ে কোনো ভয় থাকবে না। ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে গেলে একটু রিস্ক থেকে যাচ্ছে। ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া ভালো, কিন্তু তার মানে এটা নয় যে ফর্মুলা ছাড়া কিছুই জানি না, ব্লাইন্ড হয়ে যাচ্ছি। ব্লাইন্ড হয়ে যাবে না সূর্য স্যারের স্টুডেন্টরা ক্লাসে, এটা সূর্য স্যারের চ্যালেঞ্জ। সেই জন্য তোমরা অবশ্যই নিউমেরিক্যালকে অ্যাপ্রোচ কেমন করে করবো, ফর্মুলা জানি না, জানার দরকারও নেই, আমরা নিউমেরিক্যালকে অ্যাপ্রোচ করতে জানি, ব্যাস, দ্যাটস ইট। ফর্মুলা জানি খুব ভালো কথা, না জানি তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো সিচুয়েশনে, এই সিচুয়েশনে সব সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে থাকবে, আউটস্ট্যান্ড করবে। এইভাবে নিজেকে তৈরি করো লাস্ট কয়েকটা দিনে। চলো পরের প্রবলেমটা কি বলছে দেখো। 250 গ্রাম জলের মধ্যে 54 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়েছে। তার মানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই গ্লুকোজ, ইউরিয়া, গ্লিসারল, সুক্রোজ এই ধরনেরই সলিউট কিন্তু মেইনলি অ্যাড হচ্ছে, ঠিক আছে, নন ভোলাটাইল সলিউট হিসাবে। 250 গ্রাম জল নেওয়া হয়েছে, 54 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়েছে। তাহলে দ্রবণের হিমাঙ্ক কত হবে? এ তো একটু আগে আমরা এরকম প্রবলেম করেছি, এখন আশা করছি প্রবলেমটা নিজে থেকেই করতে পারবে। সো ভিডিও পজ করো, নিজে থেকে ট্রাই করো প্রবলেমটা। আমি তো করছি, বাট নিজেরা ভিডিও পজ করে ট্রাই করো। কি তাহলে পারা গেল? ভিডিও পজ করে কি পারা গেল? কি বলছে? 250 গ্রাম জল বলেছে, 50 গ্রাম গ্লুকোজ বলেছে, হিমাঙ্ক জানতে চেয়েছে। হিমাঙ্ক জানতে গেলে আমাদের হিমাঙ্কের অবনমন জানতে হবে আগে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, কারণ দ্রবণের হিমাঙ্ক চেয়েছে, দ্যাট ইজ ফ্রিজিং পয়েন্ট চেয়েছে। তার জন্য আগে জেনে নিই ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কতটা হবে। কারণ পিওর জল যদি হতো, পিওর ওয়াটার যদি হতো, তাহলে সেখানে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট হতো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মধ্যে মিলাওয়াট হয়ে গেছে, গ্লুকোজ মিলে গেছে, নন ভোলাটাইল সলিউট মিলেছে, সো ফ্রিজিং পয়েন্ট তো ডিপ্রেসড হবে। কনসেপ্ট এটাই বলছে। ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেস কতটা হবে, সেই ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু মোলালিটি। চলো কেএফ ইনটু মোলালিটি, মোলালিটি বার করতে হবে। তাহলে কেএফ তো দিয়ে দিয়েছে, মোলালিটি বার করতে হবে। মোলালিটি ইজ ইকুয়াল টু কত? মোলালিটি হচ্ছে মোলস অফ সলিউট, মানে গ্লুকোজের মোলস। মোলস অফ সলিউট মানে এখানে গ্লুকোজ, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলভেন্টের মাস কেজি ইউনিটে, কেজি ইউনিটে সলভেন্ট বা দ্রাবক জলের মাস। মোলস অফ সলিউট মানে এটা কি? মোলস মানে হচ্ছে আবার মাস গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, বাই মলিকুলার ওয়েট ইনটু কেজিতে সলভেন্টের মাস চেয়েছে, মানে 1000 বাই মাস অফ সলভেন্ট ইন গ্রাম। মাস অফ সলভেন্ট ইন গ্রাম 1000 ফ্যাক্টর আসবে একটা কেজিতে নিয়ে যাওয়ার জন্য, রাইট? তাহলে ভ্যালুগুলো কি দেওয়া আছে? গ্লুকোজের মাস দেওয়া আছে, দেওয়া আছে 54 গ্রাম বাই গ্লুকোজের মলিকুলার ওয়েট। গ্লুকোজের মলিকুলার ওয়েট জানা নেই, বার করে নাও, C6H12O6 মলিকুলার ওয়েট বার করো, 180 বেরোবে। সো 180 ইনটু 1000 কেজি ফ্যাক্টর বাই, যেহেতু মাস অফ সলভেন্ট কেজিতে ছিল, মাস অফ সলভেন্টকে কেজিতে পুট করতে হবে, কিন্তু দেওয়া আছে গ্রামে, তাই 1000 ফ্যাক্টর এসছে। সো 1000 বাই মাস অফ সলভেন্ট ইন গ্রাম। সো গ্রাম মানে 250 গ্রাম, 250 গ্রাম হচ্ছে সলভেন্টের মাস। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক জল, তার মাস। তাহলে মোলালিটির সমস্ত ডেটা দেওয়া আছে, সো মোলালিটি তো বেরিয়ে গেল, মোলালিটি বেরিয়ে গেছে, ঠিক আছে। কেএফ দেওয়া আছে, আরামসে ডেল্টা টিএফ বেরোবে। সো ডেল্টা টিএফ কত? ডিপ্রেশন কতটা হচ্ছে? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ কত দেওয়া আছে?
কেএফ হচ্ছে 1.86 আর মোলারিটি কত 54/180 ইনটু 1000/250 1.86 কেএফ হচ্ছে 1.86 ইনটু মোলারিটি 54/180 moles of solute divided by mass of solvent in kg 1000/250 এটা হয়ে গেল ডেল্টা টিএফ। সিম্পলিফাই করবে তাহলে ডেল্টা টিএফ পেয়ে যাবে। তাহলে টিএফ কত? টিএফ হচ্ছে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 কেলভিন। ডেল্টা টিএফ যেটাই বেরোবে না কেন, তাহলে সলিউশনটা টিএফ কত হবে? 0 ডিগ্রি থেকে ওটা মাইনাস করতে হবে, দ্যাট ইজ টিএফ মাইনাস ডেল্টা টিএফ। টিএফ মাইনাস ডেল্টা টিএফ করলে তুমি সলিউশনের টিএফ পেয়ে যাবে, যেটা কিনা তোমার আনসার হতে চলেছে। তার মানে এখান থেকে এটাকে সলভ করবে 1.86 ইনটু 54/180 ইনটু 1000/250, এটা তো 4 হয়ে যাবে, এটা তো 4 হয়ে যাবে, 4 দিয়ে এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 4 যা 16 2045 54 45 এটা 9 দিয়ে চলে যাবে 9, তাই তো 9 6 54 9 5 45 সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 1.86 ইনটু 6/5। সো ক্যালকুলেট করে নেবে কত হচ্ছে 1.86 ডিভাইডেড বাই 1.86 ইনটু 6/5 ক্যালকুলেট করবে, দ্যাট ইজ ডেল্টা টিএফ হবে। সো ডেল্টা টিএফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন থেকে মাইনাস করে দেবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডেল্টা টিএফ এর ভ্যালু যেটাই বেরোবে না কেন এখানে সিম্পলিফাই করে 1.86 ইনটু 6/5 করে সিম্পলিফাই করে যেটাই বেরোবে না কেন সেই ভ্যালুটাকে মাইনাস করে দেবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বা 273 কেলভিন টেম্পারেচার থেকে। অ্যাকর্ডিংলি তোমার ফাইনাল সলিউশনের টেম্পারেচার বেরিয়ে যাবে, যে ফাইনাল সলিউশনের ডিপ্রেসড হওয়ার পরে সলিউশনের হিমাঙ্ক সেটা কমে গেল 0 ডিগ্রি থেকে, কতটা কমে গেল? ডেল্টা টিএফ কমে গেল 0 ডিগ্রি থেকে কমলো কতটা? 0 ডিগ্রি থেকে কমলে হচ্ছে ডেল্টা টিএফ এর যা ভ্যালু বেরোলো এতটা কমলো, কমে হলো কতটা? 0 ডিগ্রি মাইনাস ডেল্টা টিএফ করবে, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার হতে চলেছে। চলো তাহলে পরের প্রবলেমটা দেখে নেওয়া যাক কি বলছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 লিটার জলে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 গ্রাম K2SO4 দ্রবীভূত করা হলো। উৎপন্ন দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করো। উৎপন্ন দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করো। ধরে নাও জলীয় দ্রবণে K2SO4 সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আচ্ছা, যখনই কোশ্চেনে বলে দিচ্ছে যে জলীয় দ্রবণে K2SO4 সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এই কথাটা বলার ইন্ডিকেশন হচ্ছে এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর কি ইউজ করতে হবে। ভ্যান্ট অফ ফ্যাক্টরকে কেমন করে ইউজ করব, ভ্যান্ট অফ ফ্যাক্টর জিনিসটা কি আগে সেটা একটু দেখে নিই। ভ্যান্ট অফ ফ্যাক্টর কি ইউজ করতে গেলে আমরা প্রথমে দেখব K2SO4 জলীয় দ্রবণের সম্পূর্ণরূপে যদি বিয়োজিত হয় তাহলে কতগুলো আয়নস তৈরি হয়। সো এটা হচ্ছে K2SO4 এর সম্পূর্ণ বিয়োজন। ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে কতগুলো আয়ন তৈরি হলো ডিভাইডেড বাই কতগুলো আয়ন ছিল। সো I is equal to number of ions produced, কতগুলো আয়ন তৈরি হয়েছে, ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে এখানে অবভিয়াসলি ডিসোসিয়েশন হয়েছে, ঠিক আছে, এখানে কি হয়েছে অ্যাসোসিয়েশন তো হয়নি, ডিসোসিয়েশন হয়েছে, তাই না, বিয়োজন হয়েছে। তো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন যেটাই হোক না কেন, ডিসোসিয়েশনও হতে পারে অ্যাসোসিয়েশনও হতে পারে, যেটাই হোক তারপরে কতগুলো আয়ন তৈরি হয়েছে। সো এই ক্ষেত্রে ডিসোসিয়েশন হয়েছে, এক্ষেত্রে হয়েছে হচ্ছে ডিসোসিয়েশন। ওকে, তাহলে ডিসোসিয়েশন হয়েছে এক্ষেত্রে K2SO4 এর যদি ডিসোসিয়েশন হয় তাহলে দুটো আয়ন তৈরি হয়েছে আর এদিকে একটা আয়ন, তিনটে আয়ন তৈরি হয়েছে। সো নাম্বার অফ আয়নস প্রোডিউসড বাই নাম্বার অফ পার্টিকেলস বা মলিকিউলস টেকেন, নাম্বার অফ পার্টিকেলস বা মলিকিউলস টেকেন। তাহলে কতগুলো আয়নস তৈরি হয়েছে, ক্যাটায়ন তৈরি হয়েছে দুটো, অ্যানায়ন তৈরি হয়েছে একটা, ডিভাইডেড বাই কতগুলো মলিকিউল নিয়েছিলাম, একটাই মলিকিউল নিয়েছিলাম। সো 3/1, দ্যাট ইজ 3 হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর প্রথম কথা কি, ভ্যান্ট অফ ফ্যাক্টর কখন বুঝবে অ্যাপ্লাই করতে হবে, যদি কোনো রিঅ্যাকশনে, যদি কোনো কোশ্চেন আলাদা করে এটা মেনশন থাকে যে ডিসোসিয়েশন হয়েছে বা অ্যাসোসিয়েশন হয়েছে, যে মলিকিউলগুলো ডাইমার তৈরি করে দিয়েছে, মানে দুটো মলিকিউল একসাথে হয়ে একটা মলিকিউল হয়ে গেছে, মলিকিউল ট্রাইমার তৈরি করে দিয়েছে, মানে দুটো মলিকিউল বা তিনটে মলিকিউল নিয়েছিলাম, তিনটে মলিকিউল সলিউশনে একসাথে হয়ে একটা মলিকিউল তৈরি করে দিয়েছে। তার মানে
যদি বলে ডাইমার তৈরি হয়ে গেছে তার মানে অ্যাসোসিয়েশন হয়েছে, যেখানে দুটো মলিকুল থেকে একটা মলিকুল পেয়েছি। আর যদি ডিসোসিয়েশন হয় যেরকম এখানে বলে দিয়েছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে তিনটে আয়ন তৈরি হয়েছে, মানে একটা মলিকুল থেকে তিনটে আয়ন পেয়েছি, তিনটে পার্টিকেল পেয়েছি। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা মলিকুল থেকে তিনটে পার্টিকেল পেয়েছি। এই অবস্থায় ভ্যান টপ ফ্যাক্টর আই এর ডেফিনেশন কি? কতগুলো পার্টিকেল তৈরি হলো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে ডিভাইডেড বাই কতগুলো পার্টিকেল নিয়েছিলাম একটা পার্টিকেল তৈরি হলো তিনটে পার্টিকেল, তার মানে ক্লিয়ারলি 3 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ 3 হচ্ছে এখানে ভ্যান টপ ফ্যাক্টর। ভ্যান টপ ফ্যাক্টরকে ইউজ করে এখন অভিস্রবণ চাপ আমাদের বার করতে হবে। অভিস্রবণ চাপের নরমাল ফর্মুলা কি? অভিস্রবণ চাপ পাই ইজ ইকুয়াল টু হচ্ছে সিআরটি, কিন্তু যেহেতু এখানে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন থাকছে তাই এখন হবে হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর ইনটু সিআরটি, যেখানে সিটা হচ্ছে মোল পার লিটার ইউনিটে কনসেন্ট্রেশন, মোল পার লিটার ইউনিটে কনসেন্ট্রেশন, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এন্ড টি হচ্ছে টেম্পারেচার। এগুলোর ভ্যালু কি দেওয়া আছে দেখে নিতে হবে আমাদের। সো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে টি হবে হচ্ছে 298 কেলভিন, 298 কেলভিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেহেতু আছে। আর এর ভ্যালু কিছু দেওয়া নেই, আর এর ভ্যালু আলাদা করে কিছু দেওয়া নেই, কিন্তু সবই গ্রাম ইউনিটে দেওয়া আছে, লিটার ইউনিটে দেওয়া আছে। দেখো জলটা বলেছে লিটারে আছে, 2 লিটার জল, তাহলে আর এর কোন ভ্যালু বসাবো? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স? না, এটা বসানো যাবে না। লিটার অ্যাটমসফিয়ার ইউনিট যেটা ওটা বসাতে হবে, কারণ এখানে জল লিটার ইউনিটে দেওয়া আছে। তাহলে আর এর ভ্যালু বসাতে হবে হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই আর এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে পাই ইজ ইকুয়াল টু আই ইনটু সিআরটি, অভিস্রবণ চাপ পাই ইজ ইকুয়াল টু আই হচ্ছে 3 টা এক্ষুনি বার করেছে ভ্যান টপ ফ্যাক্টর, সি হচ্ছে কনসেন্ট্রেশন বেরোবে মোল পার লিটারে, লিটার তো 2 লিটার বলেই দিয়েছে, মোল কেমন করে বেরোবে? মোল বেরোবে মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। সো মোল আলাদা করে বার করে নিচ্ছি, মোল হচ্ছে মাস গিভেন মাস বাই K2SO4 এর মলিকুলার ওয়েট। সো মাস তো বলে দিয়েছে কোশ্চেনে, that is 2.5 into 10 to the power minus 2 gram, 2.5 into 10 to the power minus 2 divided by K2SO4 এর মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট অফ K2SO4 আলাদা করে বার করে নিচ্ছি। K2SO4 এর মলিকুলার ওয়েট আগের পেজে বার করে নি, চলো। K2SO4 এর মলিকুলার ওয়েট, K2SO4 পটাশিয়াম হচ্ছে 39 into 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস, আচ্ছা বলে দিয়েছে K2SO4 এর মলিকুলার ওয়েট বলে দিয়েছে 174 হবে, 16 into 4 that is 174 হওয়ার কথা, এটা বলেও দিয়েছে। তাছাড়া K2SO4 এর মলিকুলার ওয়েট এটা আলাদা করে বলে দিয়েছে, না বলে দিলেও কোশ্চেনে দেওয়া আছে 174 বা আমরা 12 করে নিতে পারি 174। মাস বলে দিয়েছে, মলিকুলার ওয়েট বলে দিয়েছে, তাহলে ডিভাইড করলে আমরা এখান থেকে মোল পেয়ে যাব, মোল পার লিটার। তাহলে মোল পার লিটার হচ্ছে কনসেন্ট্রেশন, মোল হচ্ছে কত? 2.5 into 10 to the power minus 2 divided by 174 মোল। এই এত মোল প্রেজেন্ট আছে কত লিটারে? বলেছে 2 লিটার জলে ডিসলভ করা হয়েছে, এত মোল ডিসলভ করা হয়েছে 2 লিটার জলে, তার মানে ডিভাইডেড বাই 2 লিটার করব। সো 2 লিটার দিয়ে ডিভাইড করছি, দ্যাট ইজ ইনটু 2 করে দিলাম, এটা হচ্ছে সি ইনটু আর 0.082 ইনটু টি 298 কেলভিন। ক্যালকুলেট করবে অ্যাটমসফিয়ার ইউনিটে আনসার পেয়ে যাবে। অভিস্রবণ চাপ কেন অ্যাটমসফিয়ার ইউনিটে? কারণ আর এর ভ্যালুটা পুট করেছি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। লিটার অ্যাটমসফিয়ার ইউনিট কেন চুজ করেছি? কারণ 2 যেটা আছে জলের ভলিউম ওটা কিন্তু লিটার ইউনিটে দেওয়া আছে। সো 2 যেহেতু লিটার ইউনিটে জলের ভলিউম দেওয়া আছে তাই এখানেও লিটার অ্যাটমসফিয়ার ইউনিটেই আর এর ভ্যালুটা পুট করতে হবে। তো জলের ভলিউম 2 লিটারে আছে তাই আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যেটা হবে 0.082 পুট করতে হবে। সো প্রবলেম কিন্তু খুবই ইজি ছিল, সমস্ত কিছু ডেটা দিয়ে দিয়েছে। পাই ইজ ইকুয়াল টু সিআরটি, কিন্তু পাই ইজ ইকুয়াল টু সিআরটি পুট না করে আই ইনটু সিআরটি কেন পুট করতে গেলাম? আই এর 3 ফ্যাক্টরটা কোথা থেকে এলো এইটা কিন্তু বুঝে নিতে হবে। ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের কথা যদি কোশ্চেন আলাদা করে বলা থাকে তার মানেটা হচ্ছে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন বলা আছে এর একটাই মানে তোমাকে ভ্যান টপ ফ্যাক্টর এখানে কনসিডার করে নিতে হবে। ভ্যান টপ ফ্যাক্টর কেমন করে কনসিডার করব? ডিসোসিয়েশন হোক বা অ্যাসোসিয়েশন হোক, তৈরি হয়েছে কতগুলো আয়ন্স, ছিল কতগুলো মলিকুল। তৈরি যদি একটা হয়, ছিল হয়তো দুটো, তাহলে 1/2 হয়ে যাবে। হয়তো ডাইমার তৈরি হয়েছে, কোন একটা সিচুয়েশনে বললো ডাইমার তৈরি হয়েছে, মানে দুজন ছিল একজন তৈরি হয়েছে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ হাফ হবে তখন ভ্যান টপ ফ্যাক্টর।
এখানে একজন ছিল, তিনজন তৈরি হয়েছে, তিনটা অ্যান তৈরি হয়েছে, দুটো ক্যাটায়ন একটা অ্যানায়ন, তার মানে 3/1 দ্যাট ইজ 3 হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। এরকম করে তোমাকে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা বার করে নিতে হবে। ভ্যান্ট অফ ফ্যাক্টর একবার আই বেরিয়ে গেলে এবার আই ইনটু সিআরটি করে দাও। সি তো কনসেন্ট্রেশন, মোল পার লিটারে বেরিয়ে যাবে, মোলে বেরিয়ে যাবে কারণ মাস দেওয়া আছে, মলিকুলার মাস দেওয়া আছে, মোল বেরিয়ে যাবে, পার লিটারও দেওয়া আছে কত লিটার জলে, সি বেরিয়ে গেল, আর এর ভ্যালু মুখস্থ রাখতে হবে, টিও দেওয়া আছে কোশ্চেনে, ভ্যালু পুট করো, প্রবলেম সলভড। চলো পরেরটা দেখে নিচ্ছি। পরেরটা কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ বলে দিয়েছে 50 গ্রাম জলে 1.5 গ্রাম ইউরিয়া দ্রবণের বাষ্পচাপ কত হবে এটা জানতে চেয়েছে। অর্থাৎ আমাকে কি কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে পি বলে দিয়েছে, পি নট বলে দিয়েছে, পি নট হচ্ছে 23.62 মিলিমিটার অফ মার্কিউরি বলে দিয়েছে। অলরেডি প্রবলেমের টোটাল ফর্মুলাগুলো এবং তার ক্যালকুলেশনটা আমরা আগেই দেখেছিলাম। এখানে পিটা বার করতে দিয়েছে, সলিউশনের বাষ্পচাপ কত হবে সেটা কিন্তু বার করতে দিয়েছে। আচ্ছা, রাউল্টের ল থেকে আমরা পাচ্ছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দ্যাট ইজ পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট। কাই সলিউট যেটাকে আমরা 2 বলে লিখছিলাম, তাই না? কাই সলিউট আগেই ফর্মুলাটা দেখেছি, এর আগে যে নিউমেরিক্যালটা সলভ করছিলাম সেইখানে অলরেডি আমরা এই ফর্মুলাটা চেক আউট করেছি। সেটা হচ্ছে এই যে এখানে আমরা চেক আউট করেছি। এই প্রবলেমটা যখন সলভ করছিলাম, এই প্রবলেমটা সলভ করার সময় এইটার সময় আমরা দেখেছি অলরেডি পি নট মাইনাস পি বাই পি নট হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, যেখানে সলিউটের মোল ফ্র্যাকশন এরকম করে বেরিয়ে থাকে যে মোলস অফ সলিউট বাই টোটাল মোলস, মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট। এই ফর্মুলাটা এখানে ইউজ হতে চলেছে। কেন? বাষ্পচাপের কথা বলে দিয়েছে, বাষ্পচাপ মানেই হচ্ছে পি নট পি এগুলোর কথা বলে দেওয়া। পি নট মানে হচ্ছে তোমার কি বলছে, পি নট হচ্ছে পিওর সলভেন্টের বাষ্পচাপ বা ভেপার প্রেসার, পিটা হচ্ছে সলিউশনটার বাষ্পচাপ বা ভেপার প্রেসার, মানে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি তারপরে যে সলিউশনটা তৈরি হয়েছে তার বাষ্পচাপ বা ভেপার প্রেসার হচ্ছে পি, পি নটটা হচ্ছে পিওর সলভেন্টের বাষ্পচাপ বা ভেপার প্রেসার। তাহলে এইগুলো থ্রু দিয়ে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা আছে, অলরেডি ফর্মুলা আছে। এর মধ্যে কাই সলিউটটা কত, কাই সলিউট হচ্ছে মোলস অফ সলিউট বাই টোটাল মোল, সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল। সলিউটের মোল কেমন করে বেরোবে, সলিউটের মোল হচ্ছে সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট বাই সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট প্লাস সলভেন্টের মাস বাই মলিকুলার ওয়েট, সলভেন্টের মাস বাই মলিকুলার ওয়েট দ্যাট ইজ টোটাল মোল। সলিউটের মাস, আচ্ছা এটা উল্টো লিখতে হতো, N1 আছে, N1 টা হচ্ছে সলভেন্টের মাস বাই মলিকুলার ওয়েট দ্যাট ইজ সলভেন্টের মোল প্লাস সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট দ্যাট ইজ সলিউটের মোল। ঠিক আছে, তাহলে মোলস হচ্ছে সলিউটের মোল ডিভাইডেড বাই সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল, প্রত্যেকটা মোল মানে হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট। এই সমস্ত টার্মগুলোর মানে বা সমস্ত ভ্যালুটা দেওয়া আছে কিনা দেখবো, যাতে কাই সলিউটটা বার করতে পারে কিনা চেক আউট করবো। সো W2 কি দেওয়া আছে, W2 হচ্ছে সলিউটের মাস, সলিউটের মাস দেওয়া আছে 1.5 গ্রাম ইউরিয়া। সো 1.5 গ্রাম ইউরিয়া বাই ইউরিয়ার মলিকুলার ওয়েট কি দেওয়া আছে, মলিকুলার ওয়েট ইউরিয়ার দেওয়া নেই, আমাদের বার করে নিতে হবে। ইউরিয়ার ফর্মুলা জানতে হবে CONH2 ইউরিয়ার ফর্মুলা হচ্ছে CONH2, তাহলে মলিকুলার ওয়েট দাঁড়াচ্ছে কার্বনের হচ্ছে 12, কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 প্লাস 2 ইন্টু নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 2 ইন্টু 1, ক্যালকুলেট করলে এটা আসে 60। তাহলে ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 60, এটা পুট করবে এখানে, ডিভাইডেড বাই W1 ওয়াটারের মাস কি বলা আছে, হ্যাঁ বলা আছে 50 গ্রাম জল বলা আছে, বাই ওয়াটারের মলিকুলার ওয়েট আমরা জানি 18 প্লাস 1.5 বাই 60। তার মানে কাই সলিউটটা আমরা জানি, কাই সলিউটের সমস্ত ভ্যালুগুলো জানি, মোলস জানতে পারছি, মোলস হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, তাহলে সলিউটের মোল বাই টোটাল মোল, সলভেন্টের মোল প্লাস সলিউটের মোল, সলভেন্টের মোল হচ্ছে গিভেন মাস বাই সলভেন্টের মলিকুলার ওয়েট প্লাস সলিউটের মাস বাই সলিউটের মলিকুলার ওয়েট। তাহলে আমরা মোল ফ্র্যাকশনের টোটাল ভ্যালুটা জানি, এটাকে সিম্পলিফাই করলে আমরা মোল ফ্র্যাকশনটা পেয়ে যাব। মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু এখানে পুট করব, পি নট দেওয়া আছে, পিটাকে এক্স করে নেবো, আরামসে এখানে প্রবলেম সলভ হয়ে যাবে। সো এটা এখানে আর কিছু নতুন কিছু করার নেই বেসিক্যালি। সো পি নট হচ্ছে 23.62, পি নটটা বলে দিয়েছে পিওর ওয়াটারের ভেপার প্রেসার, পিওর ওয়াটারের ভেপার প্রেসার বলে দিয়েছে 23.62 মিলিমিটার অফ মার্কিউরি। তাহলে পি নট হচ্ছে 23.62 মাইনাস
পি যেটা পি বার করতে দিয়েছি এক্স ধরে নিলাম বাই 23.62, দ্যাট ইজ পি নট মাইনাস পি যেটা হচ্ছে সলিউশনে ভেপার প্রেসার, পি নট মাইনাস পি সলিউশনে ভেপার প্রেসার বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট। কাই সলিউটের ভ্যালু আমরা জানি অলরেডি 1.5/60 ডিভাইডেড বাই 50/18 প্লাস 1.5/60। এক্ষুনি আমরা কাই সলিউটটা বার করেছিলাম, এখান থেকে এক্স ক্যালকুলেট করতে হবে, সিম্পল প্রবলেম, এক্স উইল বি দ্য আনসার। এক্সটাই হচ্ছে পি যেটা কিনা আনসার, ঠিক আছে। এমন কিছু প্রবলেম নয় কিন্তু এই ফর্মুলা ইউজ করে আগেও প্রবলেম সলভ করেছি, তখন আমরা টোটাল কনসেপচুয়ালি জিনিসটাকে স্টাডি করেছিলাম, এখন জাস্ট ফর্মুলা থ্রু দিয়ে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারলাম। পি নট মাইনাস পি বাই পি নট দেওয়া আছে, পিটা বার করতে বলেছে, কাই সলিউটেরও বিভিন্ন ভ্যালুগুলো দেওয়া আছে, কাই সলিউট মানে মোল ফ্র্যাকশনের সমস্ত ভ্যালুগুলো দেওয়া ছিল, সিম্পল প্রবলেম, পিটাকে এক্স করে নাও, বার করে ফেলো। চলো পরেরটা কি বলছে দেখছি। 42.02 গ্রাম বেনজিনে 0.5052 গ্রাম একটি দ্রাব দ্রবীভূত করা হয়েছে, তাহলে হিমাঙ্কের অবনমন হবে। অবশ্যই হবে, হওয়ারই কথা, বেনজিন পিওর সলভেন্ট, তার মধ্যে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়েছে, তাহলে যা হিমাঙ্ক ছিল তার থেকে কম হওয়ারই কথা। এটাকেই বলে হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যেটা একটা কলিগেটিভ প্রপার্টি। দ্রাবটির আণবিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে, ফর্মুলা থ্রু দিয়েও যেতে পারি, নর্মাল ওয়েতেও যেতে পারি। দেখো কেমন করে যাচ্ছি, আমরা অলরেডি ফর্মুলা দেখে নিয়েছিলাম। এখানে ফর্মুলাটা কি ছিল আমাদের, ডেল্টা টিএফ, যেটা কিনা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ হিমাঙ্কের অবনমন কতটা হয়েছে, ডেল্টা টিএফ, দ্যাট ইজ হিমাঙ্কের যে অবনমন হয়েছে, হিমাঙ্কের অবনমন কতটা হয়েছে, ডেল্টা টিএফ, যেটা কিনা ডিপ্রেশন কতটা হয়েছে ফ্রিজিং পয়েন্টে। ডেল্টা টিএফ এর ভ্যালু বলে দিয়েছে 0.98 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা 0.98 কেলভিন ধরে নিতে পারি। সো ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে কেএফ ইনটু মোলালিটি। তাহলে এখান থেকে প্রথমে মোলালিটি বার করে নিই, মোলালিটি কত হবে, ডেল্টা টিএফ বাই কেএফ। ডেল্টা টিএফ কোশ্চেনে বলে দেওয়া আছে 0.98 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলতে পারি 0.98 কেলভিন। সেটা দাঁড়িয়ে গেল 0.98 বাই কেএফ ও বলে দিয়েছে 5.12 কেলভিনে আছে, তাই এটাকেও কেলভিনে লিখলাম। 5.12 আলাদা করে কোনো কনভার্সন ফ্যাক্টর লাগবে না, কারণ ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন সেম স্কেলেই চলে, তাই 0.98 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 0.98 কেলভিন। 0.98 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 0.98 কেলভিন। তাহলে ডেল্টা টিএফ বাই কেএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.98 বাই 5.12। এটা বেরিয়ে গেল কিনা মোলালিটি। এবারে মোলালিটির ডেফিনেশন কি, মোলালিটি মানেটা কি, মোলালিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলভেন্টের মাস কেজি ইউনিটে। আচ্ছা, মোলস অফ সলিউট মানে কি আবার, সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট, যেটা কিনা বার করতে বলেছে, সলিউটের মাস বাই মলিকুলার ওয়েট, সেটাই হচ্ছে সলিউটের মোলস, বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলভেন্টের মাস কেজি ইউনিটে মানে W1 ইনটু আবার এখানে একটা 1000 ফ্যাক্টর চলে যাবে, কারণ গ্রাম থেকে কেজিতে নিয়ে যাচ্ছি সলভেন্টের মাস। আচ্ছা, এগুলো দেখি কোনটা কোনটা দেওয়া আছে। 42.02 গ্রাম বেনজিন মানে W1 দেওয়া আছে, গ্রামটাকে আমরা গ্রাম ইউনিটে পুট করব, কারণ 1000 ফ্যাক্টর নিয়ে এসেছি যাতে কেজিতে চলে যায়। তার মধ্যে 0.5052 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হচ্ছে, সলিউটের মাস W2 দেওয়া আছে, তো W2 দেওয়া আছে, W1 দেওয়া আছে, মলিকুলার ওয়েট 2 এটা বার করতে হবে, কার সঙ্গে ইকুয়াল করব, এই পার্টটার সঙ্গে ইকুয়াল করব। তার মানে এখানে কি কি দেওয়া আছে দেখে নি, W2 হচ্ছে 42.02, না সরি, W2 হচ্ছে 0.5052, 0.5052 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, যেটাকে x ধরে নিচ্ছি, যেটা বার করতে বলেছে। সো 0.5052 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েটটাকে x ধরলাম, ওকে, ইনটু 1000 বাই বেনজিনের মাস 42.02, এটা হচ্ছে মোলালিটি, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 0.98 বাই 5.12। সো মোলালিটি এখান থেকে বার করেছি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইনটু মোলালিটি, সেখান থেকে মোলালিটি কত বার করলাম, আবার এখানে মোলালিটি কত এখান থেকেও বার করলাম। মোলালিটি হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলিউটের মোল মানে মাস বাই মলিকুলার ওয়েট, আর সলভেন্টের মাস কেজি ইউনিটে, তাই 1000 ফ্যাক্টর এসছে একটা, গ্রাম ইউনিটে সলভেন্টের মাস, আর উপরে একটা 1000 ফ্যাক্টর এসছে, সমস্ত ভ্যালুগুলো পুট করলাম, মলিকুলার ওয়েটটা বার করতে বলেছে, ওটাকে x ধরলাম, এই দুটো মোলালিটির ইকুয়েশনকে ইকুয়াল করে দিলাম। এই মোলালিটি আর এই মোলালিটি এরা সেম, সেখান থেকে x ক্যালকুলেট করে নিতে হবে, অর্থাৎ ফাইনাল ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে 0.5052 বাই x ইনটু 1000 বাই
42.02 মনে হয়, 42.02 বেনজিনের মাস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0.98 বাই 5.12, 0.98 বাই 5.12। এখান থেকে সিম্পল x সলভ করো, x এর ইকুয়েশন x সলভ করবে, x হচ্ছে আনসার যেটা কিনা মলিকুলার ওয়েট তোমাকে চেয়েছে। সো দেখতেই পাচ্ছ প্রবলেমগুলো থ্রু দিয়ে যখন আমরা কনসেপচুয়ালি ডেভেলপ হয়ে যাচ্ছি, যে কোনো প্রবলেম যে কোনো ভাবে দিক তোমার কিন্তু একই রকম ভাবেই তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। সো এই পার্টটা হচ্ছে তোমার মোলালিটি, এটা হচ্ছে তোমার মোলালিটি, যেটা পেলাম কিনা ডেল্টা টিএফ বাই কেএফ করে। তাহলে এরা ইকুয়াল করে দিলাম, এখান থেকে এক্স বার করবো, এক্সটাই হচ্ছে মলিকুলার ওয়েট। চলো পরেরটা কি বলছে দেখি। অ্যাসিটিক অ্যাসিড যার কেএফ বলে দিয়েছে, তার হিমাঙ্ক 1.5 ডিগ্রি কমানোর জন্য, মানে ডেল্টা টিএফও বলে দিল, 75 গ্রাম অ্যাসিটিক অ্যাসিডে যত ওজনের অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাড করতে হবে তা নির্ণয় করো। ওকে, কোনো ব্যাপার না, একই রকম প্রবলেম। তাহলে ডেল্টা টিএফ বলে দিয়েছে কতটা কমাতে হবে, ডেল্টা টিএফ হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1.5 কেলভিন কমাতে হবে, যেটা ইকুয়াল টু হচ্ছে কেএফ ইনটু মোলালিটি। ঠিক আছে, কেএফ বলে দিয়েছে, তাহলে এগেন সেম হইতে মোলালিটি বার করে নাও, ডেল্টা টিএফ বাই কেএফ করব, মোলালিটি বেরিয়ে যাবে। ডেল্টা টিএফ হচ্ছে কতটা কমাতে বলেছে, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1.5 কেলভিন, ডিভাইডেড বাই অ্যাসিটিক অ্যাসিডের কেএফ বলে দিয়েছে 3.9, সো 1.5 বাই 3.9, এটা হয়ে গেল মোলালিটি। আবার ডেফিনেশন কি বলছে মোলালিটির, মোলালিটি ইকুয়াল টু মোলস অফ সলিউট, সেম হইতে যাবে, বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট কেজি ইউনিটে, রাইট। তাহলে মোলস কত হচ্ছে, মোলস মানে হচ্ছে মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই, এখানে W2 টা বার করতে দিয়েছে, আগেরটাতে মলিকুলার ওয়েটটা বার করতে দিয়েছিল, এই প্রবলেমে W2 বার করতে দিয়েছে, যে কতটা সলিউট লাগবে সেটা বার করতে দিয়েছে। সো মাস অফ সলভেন্ট কত, W1, আর একটা 1000 ফ্যাক্টর আসছে কেজি তে কনভার্ট করার জন্য, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করার জন্য। W2 কে তাহলে এখানে x ধরে নিচ্ছি, x ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, সলিউটটাকে এখানে, সলিউটটা কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, আর সলভেন্টটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, তাই তো। তাহলে সলভেন্ট কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, কারণ অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণেরই কিন্তু হিমাঙ্ক কমে যাচ্ছে। তো সলভেন্ট অ্যাসিটিক অ্যাসিড, তার মধ্যে দ্রবীভূত করা হয়েছে কাকে, দ্রবীভূত করা হয়েছে অ্যাসকর্বিক অ্যাসিডকে। তো এই অ্যাসকর্বিক অ্যাসিডটা কিন্তু এখানে সলিউট বা দ্রাবক, আর দ্রাবক বা সলভেন্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দ্রাবকটাকে W2 তার মাসই বার করতে বলেছে, অ্যাসকর্বিক অ্যাসিড কতটা লাগবে সেটাই বার করতে বলেছে। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড যতটাই লাগবে W2, সেটাকে আমি x ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই অ্যাসকর্বিক অ্যাসিডেরই মলিকুলার ওয়েট, সেটা আবার দিয়ে দিয়েছে 176। তাহলে x বাই 176 ইনটু 1000 বাই অ্যাসিটিক অ্যাসিড কতটা নেওয়া হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 75 গ্রাম নেওয়া হয়েছে, 75 গ্রাম অ্যাসিটিক অ্যাসিডে কতটা অ্যাসকর্বিক অ্যাসিড লাগবে সেটাই জানতে চেয়েছে। তাহলে W ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই অ্যাসিটিক অ্যাসিডের মাস, দ্যাট ইজ 75 গ্রাম। কারণ এখানে বুঝে নিতে হবে W2 মলিকুলার ওয়েট 2, W2 মলিকুলার ওয়েট 2, 2টা কি, 2টা হচ্ছে দ্রাবক, সরি 2টা হচ্ছে দ্রাবক, দ্যাট ইজ সলিউট। সলিউটটা কে, সলিউটটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তাই W2 মানে অ্যাসকর্বিক অ্যাসিডের ভ্যালু যেটা বার করতে বলেছে তার মাস, মলিকুলার ওয়েট 2 মানে অ্যাসকর্বিক অ্যাসিডের ভ্যালু যেটা দেওয়া আছে 176, আর W1 হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেটা দ্রাবক বা সলভেন্ট তার মাস, যেটা কিনা 75 গ্রাম দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড দ্রাবক, সলভেন্ট তার মাস দেওয়া আছে কিন্তু 75 গ্রাম। তো 1000 বাই 75, এটা ইজ ইকুয়াল টু, আবার এগেন মোলালিটি এখান থেকেও পেয়েছি, ইকুয়াল করে দেবো, তার মানে x বাই 176 ইনটু 1000 বাই 75 ইকুয়াল টু হবে 1.5 বাই 3.9, এখান থেকে x সলভ করতে হবে। সো x বাই 176 ইনটু 1000 বাই 75 ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে আমরা মোলালিটি কত পেয়েছি 1.5, ডেল্টা টিএফ বাই কেএফ হচ্ছে 3.9, 1.5 বাই 3.9, 1.5 বাই 3.9, এখান থেকে সিম্পল আর কিছুই না, x সলভ করবে and that will give you the answer। পরের অথবাটা দেখে নাও, অথবাটাও কি বলেছে, এটা প্রথম প্রবলেমটা হলো, এটা 1 নাম্বারটা হলো, পরের অথবাটাও দেখে নাও। বলছে মানবদেহে রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের 5.722% W/V জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক রক্তের অভিস্রবণ চাপ নির্ণয় করো। আইসোটনিক মানেটা কি, যে দুজনেরই অভিস্রবণ চাপ সমান সমান, তাই আইসোটনিক, অর্থাৎ মানবদেহের রক্তের গ্লুকোজের উষ্ণতায় মানবদেহের রক্তের যে অভিস্রবণ চাপ সেটাই হচ্ছে গ্লুকোজের জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ। আইসোটনিক কথাটার মানেটাই হচ্ছে এটা। 2 নম্বর প্রবলেমটাতে যাচ্ছি। আইসোটনিক, আইসোটনিক মানে হচ্ছে অভিস্রবণ চাপ সমান সমান,
অর্থাৎ অভিস্রবণ আর হচ্ছে না। আইসোটনিক, যখন কোন একটা সলিউশন অন্য সলিউশন, অভিস্রবণ কখন হয়? যখন একটা সলিউশন ডাইলিউট থাকে, অন্য সলিউশন কনসেন্ট্রেটেড থাকে, মাঝখানে যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, তখন ডাইলিউট সলিউশন থেকে ওয়াটার মলিকুল কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে ফ্লো করতে শুরু করে। এটা কি আমরা বলে থাকি? অভিস্রবণ। এই অভিস্রবণ যখন বন্ধ হয়ে যায় তখন দুদিকের সলিউশনের কনসেন্ট্রেশন সেম সেম হয়ে যায় এবং তখন দুটো সলিউশনকেই বলা হয় একে অপরের আইসোটনিক সলিউশন। অর্থাৎ এমনিতে যখন কি আছে, এমনিতে একটা ডাইলিউট সলিউশন আছে, একটা কনসেন্ট্রেটেড সলিউশন আছে। ডাইলিউট সলিউশনটাকে বলে হাইপোটনিক সলিউশন, কনসেন্ট্রেটেডটাকে বলে হাইপারটনিক সলিউশন। তাহলে ডাইলিউটটা হচ্ছে হাইপোটনিক, কনসেন্ট্রেটেডটা হাইপারটনিক। ডাইলিউট সলিউশন থেকে ওয়াটার মলিকুল ফ্লো করে করে কনসেন্ট্রেটেডের দিকে যায়, মানে হচ্ছে হাইপোটনিক থেকে ওয়াটার মলিকুলের ফ্লো হয় টুয়ার্ডস দ্য হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে ওয়াটার মলিকুলের ফ্লো হয়। এটাই হচ্ছে নরমাল অসমোসিস বা অভিস্রবণ। একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে মাঝখানে, সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, ঠিক আছে। এবারে এই অবস্থাতে যখন আইসোটনিক হয়ে যায় তখন সিচুয়েশন কি হয়? যেটা হাইপোটনিক ছিল সেখান থেকে জল চলে যাচ্ছে, তাই তার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে। যেটা হাইপারটনিক ছিল সেখানে আস্তে আস্তে জল ঢুকছে, তাই তার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে। এইভাবে যখন দুজনের কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যায় তখন দুজনকেই বলা হয় একে অপরের আইসোটনিক। তার মানে একদিকে যদি রক্ত থাকে, মানব দেহে রক্ত থাকে, অন্যদিকে যদি গ্লুকোজের একটা সলিউশন থাকে, তারা দুজন আইসোটনিক, মানে গ্লুকোজের সলিউশনের অভিস্রবণ চাপ আর মানব দেহের রক্তের অভিস্রবণ চাপ সমান সমান। আইসোটনিক কথাটার মানেটাই হচ্ছে এখানে যে মানব দেহের রক্তের অভিস্রবণ চাপ, মানব দেহের রক্তের, এটা লিখে দিতে হবে কিন্তু, অভিস্রবণ চাপ ইজুকাল টু হচ্ছে প্রদত্ত গ্লুকোজ সলিউশনের অভিস্রবণ চাপ, প্রদত্ত গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে মানব দেহের রক্তের অভিস্রবণ চাপ বার করতে বলেছে, মানে আমি অ্যাকচুয়ালি কি বার করব? গ্লুকোজ দ্রবণ যেটা দেওয়া আছে তার অভিস্রবণ চাপটা বার করব, তাহলেই মানব দেহের রক্তের অভিস্রবণ চাপ বেরিয়ে যাবে, কারণ আইসোটনিক সলিউশন তারা একে অপরের সাথে। তাহলে প্রদত্ত গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ মানে C × R × T, কারণ পাই ইজুকাল টু হচ্ছে CRT। এই ফর্মুলাটা পুট করতে হবে। তাহলে C জানতে হবে, R জানতে হবে, T জানতে হবে। তো C মানে হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা কেমন করে বার করব? C হচ্ছে মোল পার লিটার ইউনিটে কনসেন্ট্রেশন। C ইজুকাল টু হচ্ছে, আচ্ছা সলিউশনটা কি বলে দিয়েছে, কি আছে দেখে নি, কোশ্চেনে কি বলেছে? বলেছে 5.722 W/V। ওকে চলো 5.722 W/V। তাহলে কনসেন্ট্রেশন C ইজুকাল টু হচ্ছে 5.722% W/V, মানে ওয়েট বাই ভলিউম, মানে 100 ml সলিউশন যদি হয় তাতে 5.722 গ্রাম গ্লুকোজ আছে। আমাকে মোল পার লিটারে নিয়ে যেতে হবে। লিটার মানে হচ্ছে 1000 ml, 1 লিটার মানে 1000 ml। তাহলে 100 ml সলিউশনে যদি 5.722 গ্রাম গ্লুকোজ থাকে, তাহলে 1000 ml এ কত থাকবে? 10 টাইমস থাকবে। 5.722 ইনটু 1000 বাই 100, দ্যাট ইজ 57.22 গ্রাম গ্লুকোজ আছে। এত গ্রাম মানে কত মোল? মোল পার লিটারে নিয়ে যেতে হবে। পার লিটারে তাহলে 100 ml এ আছে 5.722, 1000 ml এ বা 1 লিটারে আছে দ্যাট মাচ 57.22 গ্রাম। নাও 57.22 গ্রাম মানে কত মোল? 57.22 গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ হচ্ছে 180। গ্লুকোজের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে নাও, C6H12O6, এটাকে ক্যালকুলেট করলে আসবে 180 হচ্ছে এর মলিকুলার ওয়েট। তাহলে হয়ে গেল হচ্ছে 57.22 ডিভাইডেড বাই 180, এটা হয়ে গেল গ্লুকোজের মোল, যেটা কিনা 1 লিটারে প্রেজেন্ট আছে, কারণ 1 লিটারের মাস বার করেছি আর সেই মাসটাকে মোলে নিয়ে গেছি। সো 1 লিটারের মধ্যে যে মোলটা প্রেজেন্ট আছে সেটাই হচ্ছে মোল পার লিটার। সো মোল পার লিটারের ভ্যালুটা দাঁড়াচ্ছে 57.22 ডিভাইডেড বাই 180 মোল পার লিটার। এটা এসে গেল সি এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে তাহলে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। সি হচ্ছে 57.22 বাই 180, এটা হচ্ছে সি এর ভ্যালু। আর এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু আমরা জানি। তাহলে পাই ইজুকাল টু কত? পাই ইজুকাল টু সি এর ভ্যালু পুট করো, 57.22 বাই 180, এটা হচ্ছে মোল পার লিটারে কনসেন্ট্রেশন ইনটু আর, আরটা পুট হবে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, কারণ লিটারে সমস্ত ভ্যালুগুলো আছে, মোল পার লিটারে কনসেন্ট্রেশন পুট করেছি। সো এখানেও লিটার অ্যাটমসফিয়ার ইউনিটেই আর এর ভ্যালু পুট হবে। আর টি হচ্ছে কত বলে দিয়েছিল?
25 ডিগ্রি সেন্টিগ্রেড সামথিং বলে দিয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ টি হচ্ছে 300 কেলভিন, টি হচ্ছে 300 কেলভিন, টি হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 কেলভিন, আর আর এর ভ্যালুটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখান থেকে ক্যালকুলেট করবে, তুমি যে আনসারটা পাবে ওটাই হচ্ছে গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ, আবার গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ আর মানবদেহের রক্তের অভিস্রবণ চাপ আইসোটোনিক, তাই ওটাই হবে মানবদেহের রক্তের অভিস্রবণ চাপ। দেখো কি বলছে প্রবলেমটা, 12 গ্রাম কোন কঠিন দ্রাবক 90 গ্রাম বিশুদ্ধ জলে দ্রবীভূত করা হলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণটির বাষ্পচাপ 750 মিলিমিটার অফ মার্কিউরি, তাহলে দ্রবণটির আণবিক ভর নির্ণয় করো। এটাও সিমিলার টাইপের প্রবলেম। যদি জল বিশুদ্ধ থাকতো, বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে জলের বয়লিং পয়েন্ট, তাই জল যখন বয়লিং পয়েন্টে আছে তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল যখন বয়লিং পয়েন্টে আছে তখন সেই জলের, ফুটন্ত জলের বাষ্পচাপ কত, 1 অ্যাটমসফেরিক প্রেসার, তাই না? তার মানে স্ফুটনাঙ্কের ক্রাইটেরিয়া কি, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টের ক্রাইটেরিয়া কি, যে টেম্পারেচারে জলের বাষ্পচাপ মানে সলভেন্টার বাষ্পচাপ আর অ্যাটমসফেরিক প্রেসার সমান সমান হয়ে যাবে, সেই টেম্পারেচারটাই তো স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আছে, স্ফুটনাঙ্কে যখন আছে, সেই অবস্থাতে জলের, ফুটন্ত জলের যে বাষ্পচাপ আর অ্যাটমসফেরিক প্রেসার সেটা সমান সমান। তার মানে ফুটন্ত জলের বাষ্পচাপ, ফুটন্ত বা বয়লিং ওয়াটার, পিওর বয়লিং ওয়াটারের বাষ্পচাপ, পিওর বয়লিং ওয়াটার, বয়লিং কেন বলছি, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা আছে, পিওর বয়লিং ওয়াটারের বাষ্পচাপটাই হচ্ছে পি নট, যেটা কিনা কত, পিওর বয়লিং ওয়াটারের বাষ্পচাপই হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান, যেটার ভ্যালু হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কিউরি। পিওর বয়লিং ওয়াটার যেটা আছে, দ্যাট ইজ ফুটন্ত জল, যেটা কিনা একদম স্ফুটনাঙ্কে আছে, স্ফুটনাঙ্কে আছে মানে কি, যে বাষ্পচাপ তখন যেটা হবে, পিওর বয়লিং ওয়াটারের যে বাষ্পচাপ হবে, যে ভেপার প্রেসার হবে, যেটা কিনা স্ফুটনাঙ্কে আছে, স্ফুটনাঙ্কে থাকা পিওর বয়লিং ওয়াটার, তার বাষ্পচাপ, তার ভেপার প্রেসার কত হবে, তার ভেপার প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান। কারণ স্ফুটনাঙ্কের বা বয়লিং পয়েন্টের ডেফিনেশনই এটা, বয়লিং পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার, যে টেম্পারেচারে যে সলভেন্ট জল যেটা আছে, সলভেন্ট তার বাষ্পচাপ, তার ভেপার প্রেসার ইকুয়াল হয়ে যায় অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে। তার মানে বাষ্পচাপ ইজ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেসার যখন হয়, সেটাই স্ফুটনাঙ্ক। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে মানে জল তার স্ফুটনাঙ্কে আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল যদি তার বয়লিং পয়েন্টে থাকে, তাহলে সেই সময় কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে, সেই সময় নিশ্চয়ই জলের ভেপার প্রেসার, পিওর ওয়াটারের ভেপার প্রেসার যেটা কিনা পি নট, সেটা নিশ্চয়ই 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে, মানে 760 মিলিমিটার অফ মার্কিউরির সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। সো পি নট হচ্ছে পিওর বয়লিং ওয়াটারের ভেপার প্রেসার, দ্যাট ইজ 760 মিলিমিটার অফ মার্কিউরি। পি হচ্ছে সলিউশনটার ভেপার প্রেসার, যে সলিউশনটার ভেপার প্রেসার বলে দিয়েছে 750 মিলিমিটার অফ মার্কিউরি। অবভিয়াসলি কমবে, কারণ এটাকে আমরা লোয়ারিং বলে থাকি, আমরা আগেও কনসেপচুয়ালি দেখছিলাম যে কমে যাবে, তাই না? কনসেপচুয়ালি অলরেডি আমরা স্টাডি করেছি যে কমে যায়, জিনিসপত্র কমে যায়, বাষ্পচাপ কমে যায়। পিওর ওয়াটারের মধ্যে যখনই একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়, বাষ্পচাপ বা ভেপার প্রেসার কমে যায়। সো কমে গেছে, কমে কত হয়েছে 750, পি নট দেওয়া আছে, পি দেওয়া আছে, কাই সলিউটটা বার করতে হবে। তাহলে আমরা অলরেডি জানি সেম ফর্মুলা, পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট বা কাই টু বলতে পারি, সলিউটের মোল ফ্র্যাকশন বা কাই টু। তাহলে পি নট এর ভ্যালু পুট করে দেবো, পি এর ভ্যালু পুট করে দেবো, তাহলে পি নট মাইনাস পি বাই পি নট পেয়ে যাবো। তাহলে পি নট কত হচ্ছে, পি নট আছে হচ্ছে 750, পি নট হচ্ছে 760 মাইনাস 750 বাই 760, পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট। কাই সলিউট মানে হচ্ছে মোলস অফ সলিউট বাই টোটাল মোল, মোলস অফ সলিউট বাই টোটাল মোল। এটা হয়ে গেল 10 বাই 76, 760 বা 1 বাই 76, 10 বাই 760 বা 1 বাই 76 ইজ ইকুয়াল টু হচ্ছে mass of solute by molecular weight of solute by mass of solvent by molecular weight of solvent plus mass of solute by molecular weight of solute। ভ্যালু গুলো কোনটার কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। ভ্যালু যেগুলো দেওয়া আছে, 12 গ্রাম হচ্ছে সলিউটের মাস আর 90 গ্রাম হচ্ছে ওয়াটারের মাস বলে দিয়েছে, 12 গ্রাম আর
90 গ্রাম। তাহলে এটা হয়ে গেল 12 ডিভাইডেড বাই এক্স, মলিকুলার ওয়েট বার করতে দিয়েছে ওটাই। ওয়াটার আছে হচ্ছে 90 গ্রাম, সো 90 ডিভাইডেড বাই 18 হচ্ছে তার মলিকুলার ওয়েট, প্লাস 12 বাই এক্স। এক্স এ ইজি ইকুয়েশন বেরিয়ে যাবে, এখান থেকে আরামসে এক্স সলভ করে নিতে পারবে। এন্ড এক্সটাই হচ্ছে আনসার, মলিকুলার ওয়েট জানতে চেয়েছিল। সো 1/76 টা হচ্ছে তোমার, বা 10/760, এটা হচ্ছে পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট। কাই সলিউট মানে হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ অফ দা সলিউট, দ্রাব, যেটা কিনা হচ্ছে দ্রাবের মোল বাই টোটাল মোল। দ্রাবের মোল বাই টোটাল মোল ফর্মুলা পুট করেছি, মাস বাই মলিকুলার ওয়েট, মাস বাই মলিকুলার ওয়েট, সমস্ত ভ্যালুগুলো দেওয়া ছিল। মলিকুলার ওয়েটটা বার করতে বলেছিল, ওটাকে এক্স করে নিয়েছি। ইকুয়েশনে এক্স ছাড়া আর কোনো আননোন নেই, এক্স এখান থেকে সলভ করেছি। সলভ করা খুব একটা টাফ হবে না, এখানে 18/5 এ কেটে যাবে, সো কেটে কেটে গেলে ইজি হয়ে যাবে সলভ করা। এখান থেকে এক্স সলভ করতে পারবে নরমাল অ্যালজেব্রা। এক্সটা যেটা বেরোবে ওই আননোন ভ্যালুটাই হচ্ছে মলিকুলার ওয়েট অফ দা সলিউট। সো আমরা নিউমেরিক্যাল কেবলমাত্র সলভ করলাম না, নিউমেরিক্যালের থ্রু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও জানলাম। ফর্মুলা তো জেনে আমরা করতেই পারি, কিন্তু ফর্মুলা ছাড়াও কেমন করে অঙ্ককে অ্যাপ্রোচ করতে হবে, তার পিছনে কনসেপ্ট কি কাজ করছে, কেন হিমাঙ্কের অবনমন হচ্ছে, কেন তোমার কি বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, অভিস্রবণ চাপ কেমন করে ক্যালকুলেট করছি, ভ্যান্ট অফ ফ্যাক্টর কখন অ্যাপ্লিকেবল হচ্ছে, বাষ্পচাপের অবনমন কখন হচ্ছে, রিলেটিভ অবনমন বলতে কি বোঝাচ্ছে, আপেক্ষিক অবনমন, সমস্ত কটা অ্যাঙ্গেল, যতগুলো অ্যাঙ্গেল হতে পারে এই কলিগেটিভ প্রপার্টি চ্যাপ্টার থেকে, সমস্ত কটা অ্যাঙ্গেল সঙ্গে মোলারিটি কি, মোলারিটির রেসপেক্টে কেমন করে অঙ্ক করব, তারপরে কেএফ কেবি সেগুলো ভ্যালু ক্যালকুলেশন করা, হিমাঙ্কের অবনমন, ডেল্টা টিএফ, স্ফুটনাঙ্কের উন্নয়ন, ডেল্টা টিবি, সমস্ত রকম গুলো ক্যালকুলেট করে আমরা থিওরিটিক্যালি কনসেপচুয়ালিও দেখলাম কেমন করে এই ধরনের নিউমেরিক্যালকে অ্যাপ্রোচ করতে হবে, সঙ্গে এট দ্য সেম টাইম আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করলাম। এখানে আজকে আমরা সলিউশন চ্যাপ্টারটাকে এন্ড করছি। এর পরের ভিডিওতে আমরা একইভাবে নিউমেরিক্যালের থ্রু দিয়ে সেম ওয়েতে নিউমেরিক্যালের থ্রু দিয়ে কনসেপ্ট স্টাডি নিয়ে ফিরে আসবো পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। আর ক্লাস শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন অঙ্ক সলভ করবে, অঙ্ক সলভ করার সময় কিন্তু ইউনিট লিখতে ভুলবে না। আর n1 টা কি, n2 টা কি, w2 কি, w1 কি, এই টার্মগুলোর মানে লিখতে কিন্তু ভুলবে না। টার্মগুলোর মানে লিখে তার ভ্যালু লিখবে এবং ইউনিট লিখবে, এই দুটো কথা কিন্তু লিখতে কেউ ভুলো না। এই দুটো কথা লিখতে ভুললে কিন্তু মারাত্মক ভুলে যাবে, তুমি কিন্তু পুরো মার্কস পাবে না।